পার্টিতে কান ধরে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নাদিয়া, আর পার্টির সকলে তাকে নিয়ে হাসি তামাশায় মত্ত হয়ে উঠেছে। নাদিয়ার চোখের জল কারো মনে দয়ার সৃষ্টি না করে বরং হাসির খোরাক হয়ে উঠেছে। এখন পার্টির মধ্যমণি হয়ে উঠেছে নাদিয়া। পার্টিতে এসে এভাবে অপমানিত হবে, তাও নাদিমের দ্বারা, এটা কখনো ভাবতে পারেনি নাদিয়া। সামান্য একটা ব্যাপার নিয়ে উনি এভাবে পাবলিকলি আমাকে অপমান করবেন ভাবতেও পারিনি আমি। এখানে দাঁড়িয়ে কাঁদছি আমি, আর উনি হাসছেন। উনি কি মানুষ? না, মানুষ নন। মানুষ হলে আমার সাথে এমন বিহেভ করতে পারতেন না উনি। আগে কত আগলে রাখতেন আমায়, আর এখন নিজে আমাকে অপমান করার ব্যবস্থা করে দেন। কি আজব মানুষ উনি। মানুষ চোখের সামনে কিভাবে পাল্টে যায়। আসলে পার্টিতে আসা আমারই ভুল হয়েছে, না আসলে এসব কিছুই হতো না। আমাকে এতগুলো লোকের সামনে কান ধরিয়ে দাঁড় করিয়েও ক্ষান্ত হননি উনি। ওনার বন্ধুদেরকে নিয়ে কী সব বলছেন। ভাই, বিনা পয়সায় সার্কাস দেখছি, এইসব তোর পার্টিতেই সম্ভব। থ্যাঙ্কস এই রকম একটা মজার মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এতদিন দেশে ছিলিস না, তাই এভাবে মজাও করতে পারিনি। চোখে মুখে আনন্দের রেখা ফুটিয়ে এখন এসেই এমন একটা সারপ্রাইজ, উফ, ভাবা যায়? নাদিম মানে স্পেশাল কিছু, সেটা তো তোরা জানিস। আর যার বাড়িতে এমন সার্কাসের ডিব্বার বসবাস, সেখানে তোদের মনোরঞ্জনের জন্য এতটুকু যদি নাই করতে পারে, তাহলে আর কিসের বন্ধু হলাম? এতদিন ছিলাম না, কিন্তু এখন তো আছে। দোস্ত, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। বন্ধুদের ছেড়ে হাসতে হাসতে আমার কাছে এসে দাঁড়ালেন উনি। এই যে নাদিয়া না নাদু, আরে না গেদু, তো মিস গেদু, এবার কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না? অবশ্য তোর মতো মেয়ের এভাবেই ভালো লাগে, সেটা খুব ভালো করেই জানে আমি। তাই তোকে খুশি করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। ওনার দিকে ছলছল চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনি কি মানুষ? এতগুলো লোকের সামনে আমাকে অপমান করে এখন আবার আজে বাজে কথা বলছেন? বলে জুকরে কেঁদে উঠলাম আমি। কারণ এগুলো তুই ডিজার্ভ করিস। আমি মানুষ বলি এখন এখানে ঠিকঠাক দাঁড়িয়ে আছিস, নইলে কবে ছেলেগুলো তোকে খেয়ে ফেলতো। আপনি কি করে এতটা হার্টলেস হলেন ভাইয়া? কি করে? মানুষ দেশের বাহিরে থাকলে পাল্টে যায় জানতাম, কিন্তু এভাবে যে রাতারাতি পাল্টায় ভাবতেও পারিনি আমি। আর আমারও তো একটা বিশ্বাসই ছিল, সবাই পাল্টালো, আমার নাদিম ভাইয়া কখনো পাল্টাবে না। কিন্তু এখন দেখছি আমি সম্পূর্ণ ভুল। আমাকে পাষাণ হার্টলেস বানিয়েছিস তুই। আজ আমি যা, তার সবটার জন্যই তুই দায়ী। তুই আমাকে বাধ্য করেছিস এগুলো করতে। তোর জন্য রোজ, সব তোর জন্য। আপনি এসব কি বলছেন? কি করেছি আমি? এসব কথা বাদ দে, এখন বল সরি বলবি কিনা, নাকি পার্টি শেষ না হওয়া পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবে? এটা অবশ্য তোর চয়েস, ভালো লাগলে থাক। অবশ্যই এখানে এভাবে থাকলে তোর লাভ বই কি লস হবে না? ছলছল চোখে তাকালাম ভাইয়ার দিকে। কি বলছেন? তার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আমি। আমার লাভ হবে মানে? মানে কি জানিস না? জেনেও না জানা ভান করছিস? আমার কাছ থেকে শুনতে চাস? তাতে কোনো প্রবলেম নাই। তাহলে শোন, এখানে থাকলে এখানকার ইয়ং হ্যান্ডসাম ছেলেরা তোকে দেখিয়ে চোখের খিদে মেটাতে পারবে। আর তুই তো... থামুন, অনেক বলে ফেলেছেন আপনি। আমার ভাবতেও ঘৃণা হয় আপনি আমার সেই নাদিম ভাইয়া, যে কিনা... ফালতু অতীতকে অতীতের মতোই থাকতে দে। অতীতকে বর্তমানে টেনে আনিস না। সেই নাদিম মরে গেছে অনেক আগে, এখন নতুন নাদিমের জন্ম হয়েছে। সেইটা আপনি ঠিকই বলেছেন। ওইটা ছিল আপনার ফালতু অতীত, কিন্তু আমার কাছে সোনালি দিন। সেখানে আমার বাবা ছিল, মা ছিল, কিন্তু আজকে আমার কেউ নেই, এমনকি আপনিও নেই। এমন এতিম মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার কেই বা করবে বলেন? আমি ভুলে গিয়েছি আমি সেই ইন্ডাস্ট্রিয়াল আরমান ইসলামের মেয়ে নই, এখন এই বাড়ির চাকরানি। চাকরানির সাথে তো চাকরানির মতোই ব্যবহার করা উচিত, তাই না? কি কষ্ট তোর, তাই না রে? তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। শোন, এসব ন্যাকা কান্না করার অভিনয় করে আমাকে গলাতে পারবি না। তোর এই জালে আমাকে ফাঁসাতে পারবি না। চুপ করুন আপনি। এতিম হতে পারি, কিন্তু খারাপ নই। আমার মান সম্মান আছে। আমিও কোনো... আচ্ছা, এত যখন কথাগুলো গায়ে লাগছে, তাহলে সরি বলে প্রমাণ কর তুই খুব ভালো মেয়ে। এখানে এতগুলো ছেলের মাঝে থাকতে তোর লজ্জা লাগছে, প্রমাণ কর তুই ভালো মেয়ে। তাই করব। আজ পর্যন্ত কারোর সামনে আমাকে মাথা নত করতে দেননি আপনি,
কিন্তু আজকে যখন আপনি সবার সামনে চাইছেন আমি ছোট হই, তাহলে তাই হব। আপনাকে খুশি করার জন্য সব করতে পারি আমি। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে মনকে শক্ত করে বলে উঠলাম, আই এম সরি গাইস। আসলে বড় বড় কথা বলা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। কাজের বেলা অষ্টরম্বা, আর কথার বেলায় ঠিক আমিও তেমনি ধাঁচের মেয়ে। সবসময় নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এমন মিথ্যা কথা প্রায়ই বলে থাকি আমি। আবারও সরি বলে বিদায় নিচ্ছি আমি। কথাগুলো বলে দৌড়ে পার্টি থেকে বেরিয়ে গেলাম আমি। রুমে এসে দরজা বন্ধ করে কাঁদছি আমি। আজকে নাদিম ভাইয়া এভাবে অপমান করলো আমায়। এতদিন ভাইয়ার দেশে ফেরার জন্য কত অপেক্ষা করেছি, আর আজকে না উনি আমাকে অপমান করলেন। আজ আমার বাবা মার প্রপার্টি নেই বলে পৃথিবীতে কেউ নেই আমার। আগে তো ভাইয়া আমায় আগলে রাখতো, আর এখন কি না সহ্যই করতে পারে না। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি নাদিয়া ইসলাম নোহা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এই শহরের বিখ্যাত বিজনেসম্যান আরমান ইসলামের একমাত্র আদরের দুলালি। কিন্তু ভাগ্যের দোষে আজ এই চৌধুরী বাড়ির চাকরানি বটে। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান ওনারা, আর ভাগ্যের দোষে বেঁচে যাই আমি। চাচুর সব সম্পত্তি নিজের নামে করে বাসা থেকে বের করে দেয় আমায়, আর সেই থেকে এই বাড়ির আশ্রয়ে আছি আমি। এটা আমার মামার বাসা, তাই এখানে এসেছিলাম। কিন্তু মামু ছাড়া এবারে কেউ আমাকে সহ্য করতে পারে না। কিন্তু কেন তা আমি জানি না। নাদিয়ান চৌধুরী নাদিম আমার মামাতো ভাই 6 মাস দেশের বাহিরে কাটিয়ে দেশে ফিরেছেন। উনি অনার্স সেকেন্ড ইয়ারে আমার কলেজেই পড়েন। নাদিম ভাইয়া দেখতে হ্যান্ডসাম, দুধে হালতা গায়ের রং, গালে খোঁচা খোঁচা দাড়ি, হাইট 6.5 ফুট হবে। নিজেকে সব সময় সকলের কাছে সবার থেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পছন্দ করেন উনি। ওনাকে দেখলে যে কেউ ক্রাশ খায়। আমি কখনো ওনাকে সেই নজরে দেখিনি, তবে ভাইয়া হিসেবে খুব ভালোবাসি, আর উনিও একসময় খুব ভালোবাসতেন আমায়। কিন্তু এখন নাদিম ভাইয়ার 2 ভাই 2 বোন। বড় আপু কিছুটা সহ্য করতে পারলেও ছোট আপু মোটেও সহ্য করতে পারে না আমায়। নাদিম ভাইয়া নিজের বোনের মতো ভালোবাসেন আমাকে। আজকের পার্টিতে উনি না থাকায় এত কিছু ঘটেছে। যদি উনি থাকতেন তাহলে কিছুই ঘটতো না। আজ ভাগ্য এনে কোথায় দাঁড় করালো আমায়। যারা এতদিন ভালোবেসেছিল আজ তাদের দয়ায় বাঁচতে হচ্ছে আমায়। কেন এত কষ্ট পেতে হচ্ছে আমায়? আজকের পার্টিতে যাওয়ার আগে ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমার। সেখানে উনি বলেছিলেন যারা ইংরেজিতে গান গাইতে জানেন তারাই পার্টিতে যেতে পারবে। কিন্তু পার্টিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না আমার। কিন্তু মামুর জোরে রাজি হয়েছিলাম, আর ওনার কথার উত্তরে মজার ছলে আমিও বলেছিলাম আমি পারবো। কিন্তু এই কথাটার জন্য যে এইভাবে অপমানিত হব ভাবতেও পারিনি। তেজ 16 আনা ভাঙবে, তবু মচকাবে না। আমিও দেখি কতদিন টিকে তোর এই তেজ। এই নাদিমকে খেপিয়েছিস না দো, তার ফল তোকে ভোগ করতেই হবে। সকালে তিতলিয়াপুর চেঁচামেচির শব্দে ঘুম ভাঙলো আমার। কাঁদতে কাঁদতে শেষ রাতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তাই আজকে উঠতে এত বেলা হয়ে গেছে আমার। তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে দৌড়ে নিচে নামলাম আমি। নিচে নামতে তিতলিয়াপু কতগুলো কড়া কথা শুনিয়ে দিল আমায়। তিতলিয়াপুর মুখ ঝামটা শোনা আমার প্রত্যেক দিনের রুটিনে পরিণত হয়েছে। যতই ভোরে উঠি না কেন ওনার মুখ ঝাপটা খেতেই হয় আমার। প্রথম ওদের ব্যবহারে খারাপ লাগলো, এখন আর তেমন খারাপ লাগে না। ভালো লাগা খারাপ লাগার অনুভূতিগুলো দিন দিন লোপ পাচ্ছে আমার। ডাইনিং রুমের সোফায় ব্যাপারে মুখ গুজে বসে আছে মামু সব সময় আমাকে আগলে রাখার চেষ্টা করেন, কিন্তু সকল সময় ফেরে ওঠেন না। আমিও বাসার কোনো ব্যাপারে মামুকে বলি না। কাজ করতে ইচ্ছে করে তাই করি বলে বুঝিয়ে দিই ওনাকে। তাড়াহুড়া করে রান্নাঘরে গিয়ে সকলের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। মামু মামি আর তিতলি আপুকে দিয়ে তিয়া বড় আপুর রুমে গেলাম। ওনাকে কফি দিয়ে নিচে নামতেই কড়া সুরে বলে উঠলেন মামি, এই নবাব নন্দিনী, আমার ছোট ছেলেকে কফি দেওয়া হয়েছে? আমতা আমতা করে বলে উঠলাম, আমি না মামি, আসলে। কি তুমি জানো না আমার নাদিম 9টার মধ্যে কফি খায়? আর এখন বাজে 9:15, এখনো ওর ঘরে কফি পৌঁছায়নি। তাড়াতাড়ি ওর কফিটা নিয়ে যাও। রাহেলা, ও কোনো কাজের মেয়ে নয় যে তোমার হুকুম পালন করবে। তোমার ছেলের কফি তুমি বানিয়ে দিতে পারো না? এমনিতেই সকালে উঠে সকলকে কফি দিয়েছে, এখন তুমি নাদিমকেও দিতে বলছো? আমি কখন বললাম ও কাজের মেয়ে? নাকি আমি বলেছি আমাদের বাসার কাজ করতে? নিজেই তো বললো বাসার সমস্ত কাজ ও করবে।
তবুও তো আমি সবকিছু করতে দেই না, এই সকালের কফিটাই করে, আর কিছু না। থাক না মামু, মামি তো ঠিক কথাই বলেছে। এখানে ওনার দোষ কোথায় বলো? সারাদিন শুয়ে বসে কাটাই, তাই একটু করি যাতে সময়টা তাড়াতাড়ি যায়। আচ্ছা মামি, আমি এক্ষুনি ভাইয়ার কফি পাঠিয়ে দিচ্ছি। তোমার যা ইচ্ছে হয় করো। বলে আমার উপর রাগ করে উপরে চলে গেলেন মামু। রাগ করো না মামু, আমার যে তুমি ছাড়া আর আপন কেউ নেই। এখন যদি মামির বিপক্ষে তোমায় কিছু বলি তাহলে বাসায় অশান্তি হবে, আমাকেও চলে যেতে হতে পারে এই বাসা থেকে। তোমরা আমায় তাড়িয়ে দিলে কোথায় যাব আমি? তাই যতই কষ্ট হোক এই বাসাতেই থাকতে হবে আমায়। রান্নাঘরে গিয়ে ভাইয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে বিজলির হাতে ধরিয়ে দিলাম আমি। কিন্তু সে কিছুতেই ওই রাক্ষসের রুমে যাবে না। রাগ উঠলে কখন তাকে আস্ত চিবিয়ে খাবে তার কোনো ধারণা নেই। ওর কথা শুনে হাসতে হাসতে মরছি আমি। হাসি থামিয়ে কফি হাতে বাধ্য হয়ে উপরে উঠতে হলো আমায়। দরজার পাশে আসতেই ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। এত লেট করে কফি দিচ্ছি এটা মোটেও মানবে না ভাইয়া। আল্লাহ জানে কি আছে আজ আমার কপালে। দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে কাঁপা কাঁপা পায়ে রুমে প্রবেশ করলাম আমি। রুমে কেউ নেই দেখে পাগলু ডান্স দিতে ইচ্ছে করছে আমার। ওয়াশরুমের পানির আওয়াজ পেয়ে বুঝতে পাকিনি উনি শাওয়ার নিচ্ছেন। তাড়াহুড়া করে কফিটা টেবিলে রেখে দৌড়ে পালানোর ধান্দায় আছি আমি। 2 পা এগোতেই ভাইয়ার গলা পেয়ে থমকে দাঁড়ালাম আমি। কি নবাবজাদি, এতক্ষণ আমায় কফি পাঠানোর কথা মনে পড়লো? টাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে একটু তাড়াতাড়ি হয়ে গেল না? আর একটু পরে দিলেও পারতেন। ভাইয়ার প্রশ্নের জবাব দিতে গিয়ে চোখ চলে গেল ওনার উপরে আমার। উন্মুক্ত শরীরে ভিজে চিপচিপে হয়ে আছেন উনি। ফর্সা শরীরে রোমের ফাঁকে ফাঁকে ফোঁটা ফোঁটা পানি আটকে আছে এখনো। এই অবস্থায় খুব ভালো লাগছে ওনাকে। কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। আসলে ভাইয়া আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তাই। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে, ঘুম থেকে করতে লেট হয়েছে মানে? তাহলে সন্ধ্যা থেকে দরজা লক করে সারা রাত কি করেছিলিস? ঘুম আসটি? হ্যাঁ না মানে ঘুম আসছিল না। শরীর মুছে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারলেন উনি। বিছানায় বসে কফির কাপে আস্ত করে চুমুক দিলেন। ওনাকে বসতে দেখে নিচে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম আমি। তোকে যেতে বলেছি আমি? না মানে আমার তো এখানে আর কোনো কাজ নেই, তাই ভাবলাম। মুহূর্তেই সব রাজ্যের রাগ উঠল ওনার চোখে। কি এমন বললাম আমি? আর যার জন্য এতটা রেগে গেলেন উনি? আমার ভাবনার মধ্যে কাপে থাকা সব কফি আমার গায়ে ছুঁড়ে মারলেন উনি। কফি গায়ে পড়ায় বলে উঠলাম আমি। সত্যি কফিটা তেমন গরম নেই, তাই তেমন লাগেনি আমার। এটা কফি এত ঠান্ডা? তোকে না বলেছি আমার কফি সবসময় টাটকা গরম চাই? তাও এই ঠান্ডা কফি আমাকে দেওয়ার সাহস কি করে হয় তোর? একে তো দেরি করে দিয়েছিস, তার উপর ঠান্ডা। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল আমার। সরি ভাইয়া, আমি আসলে। এই আসলে নকলে বলে কিচ্ছু বোঝাবে না আমায়। এরপর থেকে আমার কাজগুলো পারফেক্টলি যদি না করতে পারিস তাহলে তোর কপালে অসীম দুঃখ আছে, এই বলে দিলাম। ভাইয়ার কথায় মুচকে হাসলাম আমি। কি হলো, হাসছিস কেন? আমি হাসার মতো কি বলেছে? দুঃখ যার নিত্যদিনের সাথী তাকে আপনি দুঃখের ভয় দেখাচ্ছেন, ব্যাপারটা হাস্যকর নয় কি? আমি তো এই 3 মাসে বাস্তবতা বুঝে গেছি। আশেপাশের মানুষ সম্পর্কেও ধারণা জন্মেছে আমার। আত্মীয় স্বজন কেমন হয় তাও বোঝা হয়ে গেছে। সুখের দিনে অনেকেই পাশে ছিল, কিন্তু দুঃখের দিনে অবহেলা অবজ্ঞা ছাড়া কেউ নেই আমার। এখন দুঃখকে ভয় পাই না, মেনে নিতে শিখে গেছি। মুখে খুব বড় বড় বুলি ফুটছে। দুঃখ তোর নিত্যদিনের সাথে, তাই দুঃখকে ভয় পাস না। তাহলে দেখি কতটা কষ্ট সহ্য করতে পারিস তুই। বলে 2 হাতে আমার গাল চেপে ধরলেন উনি। এমনভাবে ধরলেন যেন মনে হচ্ছে গাল ভেঙে যাচ্ছে আমার। আমি ব্যথায় কাতরাচ্ছি, আর উনি পৈশাচিক হাসি হাসছেন উনি। নিজেকে ওনার থেকে ছাড়ানোর জন্য আশপাশ করছি, কিন্তু ওনার সাথে পেরে উঠছি না আমি। একসময় চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে লাগলো আমার, আর সেই পানিগুলো দেখে তৃপ্তির হাসি হাসতে লাগলেন উনি। কি হলো নাদু, কষ্ট সহ্য করার ক্ষমতা ফুরিয়ে গেল বুঝি? চোখ থেকে পানি পড়ছে যে? দুঃখ হচ্ছে? আরে আমারও হচ্ছে, তবে তোর চোখের সস্তা পেরে দেখে নয়, তোর বারবার হেরে যাওয়া দেখে। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না আমি, শুধু শুনেই যাচ্ছি। গাল দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার। এই মুহূর্তের চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে হচ্ছে আমার। মানুষ এতটা হার্টলেস কি করে হয়? বেশ কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি।
পুরো মুখ ব্যথায় ভরে গেছে, হাত পা কেমন অবশ হয়ে গেছে আমার। হাঁটার জন্য বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই আমার শরীরে। সামনে এগোতে চাচ্ছি কিন্তু পারছি না। কি হলো এখন? কেঁদে চোখের জল আর নাকের জল এক করেছিস কেন? তুই কষ্ট সহ্য করতে শিখে গেছিস, এই তার নমুনা। এখন কিছু বল, কেমন লাগছে? আমার দেওয়া এই কষ্ট সহ্য হচ্ছে? জানি হচ্ছে না। তুই না শুধু বড় বড় কথা বলতেই শিখেছিস, কিন্তু কখনো কথা অনুযায়ী কাজ করতে শিখিস না। আপনার বোধবুদ্ধি লোপ পেয়ে গেছে নাদিম চৌধুরী। আপনি মানুষ নন, পশু হয়ে গেছেন। কষ্ট সহ্য করতে পারি, তাই বলে কেউ এভাবে ফিজিক্যালি টর্চার করলে চোখ থেকে পানি পড়বে না এটা বলিনি। এভাবে টর্চার করলে যে কেউ কাঁদতে বাধ্য। কষ্ট সহ্য যদি নাই করতে পারতাম তাহলে এখানে এভাবে পড়ে থাকতাম না, কবেই চলে যেতাম। অবশ্য কাকেই বা কি বলছি আমি? আপনি তো আগে সেই নাদিম ভাইয়া নন, একটা পশু। আপনাকে যাই বলি না কেন সেটা কানে যাবে না, গায়েও লাগবে না আপনার, কারণ ওটা মানুষের চামড়া নয়, গন্ডারের চামড়া। অনুভূতি শূন্য, পাষাণ, যার মনে দয়া মায়া বলে জিনিসটা নেই এখন। এই একদম চুপ, একদম লেকচার দিবি না। আমি পশু? কোন দিক দিয়ে তোর আমাকে পশু মনে হয় বল? পশুরা কি করে জানিস? জানিস না, পশুরা তোর মতো সুন্দর মেয়েদের ছিঁড়ে ছিঁড়ে খায়। কিন্তু আমি তো তোকে এখনো টাচও করিনি। এই যে এই ফাঁকা রুমে ওড়না থাকা সত্ত্বেও আমার সামনে বেহায়ের মতো দাঁড়িয়ে আছিস। আমি তোর দিকে ফিরে তাকিয়েছি? না, তাকাইনি। যদি আমি সেই সব ছেলে হতাম তাহলে কবেই তোকে। ওনার কথায় নিজের দিকে লক্ষ্য করলাম আমি। সত্যি ওড়না সরে পুরোটা হাতে চলে এসেছে, কিন্তু সেখানে খেয়ালই নেই আমার। তাড়াতাড়ি ওড়না ঠিক করে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি। জানি এখানে থেকে ওনাকে কিছু বলে লাভ নেই, তর্কও করতে চাইছি না, কারণ ওনার সাথে পারা আমার পক্ষে পসিবল না। পেছন ফিরতেই আবারও সেই বিরক্তিকর কণ্ঠ ভেসে আসলো আমার কানে। তোকে এখনো যেতে বলিনি আমি, তাহলে কার কথায় যাচ্ছিস? পেছনে ফিরে তাকিয়ে ওনার গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত আমি। শয়তান, বিলেতি কুত্তা, ইঁদুর, টিকটিকি, খচ্চর ইত্যাদি ইত্যাদি। উফ আল্লাহ, আর উপযুক্ত সময় গালিও মনে করতে পারি না আমি। সে যাই হোক, তোর কথায় কথায় কেন আমি চলবো? চলবো না আমি, দেখি কি করতে পারিস। কি হলো? কথা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? দাঁড়াতে বলেছে তোকে। ওনার কথাগুলো শুনো না শোনার ভান ধরে হেঁটে চলেছি আমি। হঠাৎ হাতে হেসকাটান অনুভব করলাম। আচমকা তাল সামলাতে না পেরে ওনার উপর হুমড়ি খেয়ে পড়লাম আমি। ওনার থেকে অনেকটা খাটো হওয়ায় আমার ঠোঁটজোড়া স্পর্শ করলো ওনার বুকে। সেই জায়গাতে এক কথায় চুমু দিয়ে বসেছি আমি। ছি ছি নাদু, তুই এত খারাপ? আমাকে এই ঘরে একা পেয়ে রেফ করছিস? এমনিতে কিছু করতে পারছিস না, তাই অসভ্যতা করে আমাকে বশ করতে চাস? শোন, এটা কোনোদিনই পসিবল নয়। ওঠ, আমার উপর থেকে ওঠ। বলে এক ধাক্কা দিলেন উনি। ওনার ধাক্কায় কিছুটা দূরে সরে গেলাম আমি। কি জাদা বলছেন আপনি? এতটা নিষ্মনের মানুষ নিজে আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই এমন বলছেন? অসভ্যতা আপনি করেছেন, আমি নই। আমি লাইক সিরিয়াসলি? আমি তো করিনি। এই দেখ, এখনো তোর লিপস্টিকের দাগ রয়ে গেছে। এখন যে কেউ দেখলে বলবে তুই আমায় জোর করে ইয়ে করতে চাইছিস। আজকাল ছেলেদের এভাবে ইমপ্রেস করিস বুঝি? বারবার এক কথা শুনতে ভাল লাগছে না আমার। এসব শোনার পর নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। পরে কি হবে না হতে পারে সেটা চিন্তা না করে কষিয়ে মারলাম এক থাপ্পড়। কিছু বলছি না বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছেন, তাই না? এতটা কুচিন্তা আপনার মাথায় আসে কি করে? দেশের ছেলের অভাব পড়েনি এখনো, আর আমারও এতটা দুর্দিন আসেনি যে আপনাকে ইমপ্রেস করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, অসহায় হতে পারি কিন্তু অবলা নই। আমার সাথে হওয়া অন্যায়ের জবাব একদিন না একদিন সবাইকে দিতে হবে। ঘুরে দাঁড়াবো আমি, সব কিছু ফিরিয়ে আনবো। সেই দিন দেখব আপনার রুট ব্যবহার যায় কোথায়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এটা যদি মাকে বলি তাহলে তোর কি হাল হবে বুঝতে পারছিস? খুব বুঝতে পারছি, বকবে। এই নিয়ে বাসায় মামুর সাথে ঝামেলা পাকাবে, এমনকি আমাকে বাসা থেকে বের করেও দিতে পারে। তাই বলে এই ভয়ে কি অন্যায় প্রতিবাদ করব না? কিছুতেই না, ছাড়বো না কিছুতে। এতে যদি এই বাড়ি ছাড়তে হয় তাও ছাড়বো। তোকে আমি ছাড়বো না নাদু, দেখে নেব এই শোধ কি করে তুলতে হয় জানা আছে আমার। বেড়ে যা আমার রুম থেকে। বলে হাত ধরে টেনে গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল আমায়। ধাক্কার তাল সামলাতে না পেরে মেঝেতে আশ্রয় পড়লাম আমি। সেখানে বসে কেঁদে চলেছি। এতিমরা এতটাই অসহায় হয়? এই দিনগুলো আমার জীবনে না আসলে জানতেই পারতাম না আমি। পদে পদে অপমান আর সহ্য করতে পারছি না।
রাতের খাওয়া দাওয়া শেষে নিজের রুমে বসে বাবা মায়ের ছবি দেখছি আমি। কি দোষ করেছিলাম আমি যে তোমরা আমায় এভাবে একা রেখে চলে গেলে? কেন নিয়ে গেলে না? প্লিজ আমায় নিয়ে যাও। আমি যে আর পারছি না আপনজনদের কাছ থেকে অপমান অবহেলা সহ্য করতে। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মায়ের ছবি বুকে আগলে কাঁদছি। এমন সময় হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মুছে তাকালাম আমি। মামু, তুমি এখানে? কাঁদছিস? বাবা মায়ের ছবিটা হাতে নিয়ে কেঁদে উঠলেন মামুও। জানিস না দিয়া, তোর মাকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু মাঝখানে কি যে হয়ে গেল। তবে ও খুব অভিমানী ছিল, তাই তো আমার উপর অভিমান করে চলে গেল। আটকাতে পারিনি আমি, ক্ষমাও চাইতে পারিনি। কী সব বলছো মামু? কিসের ক্ষমা? যাকগে, পুরোনো কথা তোরে লাভ নেই। এখন বল, তুই আমার একটা কথা রাখবি? কি কথা মামু? অবশ্যই রাখবো। দেখ, মেয়ে বড় হলে সব বাবা মাই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু তোর বাবা মা আমি যে যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা সেরে ফেলতে। হ্যাঁ, এখন এটাই বলবি তুই? এখনো ছোট, আগে তিয়া আর তিতলির বিয়ে দেই, তারপর না হয়। না রে মা, এটা বলিস না। তুই যত যাই বলিস না কেন, আমি জানি এই বাড়িতে কেউ তোকে চায় না, সবাই অপমান করে। আজকে নাদিমের ব্যবহারও চোখে পড়েছে আমার। আমি জানি এর আগেও তোর সাথে অনেক বড় অন্যায় করেছে নাদিম, কিন্তু আমি নিরুপায়, কিছু করতে পারিনি। তাই তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। প্লিজ মা, আমার না করিস না। মামুর কথা ফেলতে পারি না আমি। তাছাড়া এভাবে করুণ সুরে হাত ধরে বলেছেন আমায়, তাই আর না করতে পারলাম না। তবে কি এইটাই হওয়ার ছিল? এই বয়সে বিয়ে? আচ্ছা, ওই লোকটাও কি এমন ব্যবহার করবে নাকি? আমার স্বপ্নের সেই পুরুষের মতো আগলে রাখবে, ভালোবাসবে আমায়? পাত্রপক্ষের সামনে মিষ্টি কালার শাড়ি পরে বসে আছি আমি। ঘোমটার আড়ালে ছেলেটাকে এক নজর দেখে নিয়েছি। বেশ স্টাইলিস্ট আর হ্যান্ডসাম। অনেকে বেশ ভালোই লেগেছে আমার। দেখে বেশ ধনী আর ভালো পরিবারের মানুষজন বলেই মনে হচ্ছে। ওনাদের দেখে বুঝে গেছি আমাকে পছন্দ হয়েছে। তাই ওনার বাবা বলে উঠলেন, মাশাল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। চৌধুরী সাহেব, আমি আর দেরি করতে চাই না, এই সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাই। মামু কিছু বলতে যাবেন, এমন সময় টেবিলের কথা কানে এলো আমার। আরে আঙ্কেল, এত তারা কিসের? আগে তো মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিন, তারপর না হয়। আরে নাদিম যে, এটা বলে আর লজ্জায় ফেলো না আমাদের। তোমার বাবা একজন সৎ ভদ্রলোক, ওনার ভাগ্নি খারাপ হবে না, ওনার মতোই হবে, তাই খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছি না। না না আঙ্কেল, এমন বোকামি করবেন না। বাবা দেখে ছেলেকে বোঝা যায় না, আর আপনি ভাগ্নের ক্যারেক্টার বিবেচনা করছেন। নাদিম থামো, কি যাতা বলছো? যা তা নয় বাবা, যা সত্যি সেটাই বলার চেষ্টা করছে। আমরা কাউকে ঠকাতে চাই না। পরে ব্যাপারগুলো জানলে ওনারা তোমার দিকে আঙ্গুল তুলবেন, তার চেয়ে এখনই জানা ভালো। আরিফ, ভিতর আয় তো। সাথে সাথে ভিতরে প্রবেশ করলো একটা লোক। লোকটাকে দেখে চেনা চেনা লাগছিল আমার। এই তো সেই গুন্ডাটা যে আগে আমায় ডিস্টার্ব করতো, তারপর নাদিম ভাইয়ের মার খেয়ে পিছু ছেড়েছিল। এইখানে কেন? আরিফ, এখানে কেন নাদিম? তোমার আদরের ভাগ্নের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এসেছ। আরিফ, নাদের সম্পর্কে কি কি জানিস ওনাদের বলতো। কাউকে কিছু বলতে হবে না, তুমি এখন আসতে পারো। বলতে হবে? আমাদেরও জানা উচিত তোমার ভাগ্নে ঠিক কি জিনিস। বলো বাবা, তুমি নির্ভয়ে বলো। আমরাও শুনতে চাই। আবারও ঝড় আসতে চলেছে আমার জীবনে। উনি আমার জীবনটাকে নরক না বানিয়ে ছাড়বেন না দেখছি। কেন এমন করছেন? কি চান? আসলে আঙ্কেল, আপনারা নাদিয়াকে যতটা সহজ সরল দুঃখী মেয়ে ভাবেন ততটাও দুঃখী নয়, সবটাই নাটকর। আমি বলতে বাধ্য হচ্ছি, ওর ক্যারেক্টারে হেভি দোষ আসছে মাইরি। কয়েকদিন পরপর জামা কাপড়ের মতো বিহেভ বদলায়, কয়েকদিন ডলাডলি করে তারপর ছেড়ে দেয়। এই তো গত পরশু দেখলাম রিয়াদের সাথে হাঁটছে। না জানি লোকচক্ষুর আড়ালে আরও কত কি করে বেড়ায়। চুপ করো আরিফ। নাদিম, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। আমি জানি আমার নাদিয়া কেমন, তোমার কাছ থেকে জানার প্রয়োজন নেই। কয়টা টাকার জন্য একটা মেয়ে সম্পর্কে এভাবে বলতে লজ্জা করে না তোমার? দেখুন আঙ্কেল, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমি জানি না। কথাটা জানানো আমাদের প্রয়োজন মনে হলো তাই জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আমি আসছি। ছি ছি, তলে তলে এত আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্রে দোষ আছে, তাই তো আগের বার আমার ছেলেকে ফাঁসাতে পেরেছিল। তুমি থামবে? মামুর ধমক শুনে থেমে গেলেন মামি। আর কত নিচে নামবেন উনি? এভাবে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করতে গিয়ে নিজের বাড়ির মান সম্মান নিয়ে খেলতে
একটু বাধে না ওনার? আর মামি কি বলল? কিছুই মাথায় ঢুকছে না আমার। আপনারা কিছু মনে করবেন না, ওর বলা একটা কথাও সত্যি নয়। আমার নাদু অতীব ভালো মেয়ে, এবার বিয়ে ডেট ফিক্সড করে ফেলি, কি বলেন? সরি চৌধুরী সাহেব, আমরা আপনাকে ভালো লোক জানতাম। আপনার ছেলের কথাই ঠিক, মামু দেখে ভাগ্নে বিচার করা যায় না। আমরা এমন নষ্ট মেয়েকে বাড়ির বউ করতে চাই না, সরি। এই চলো সবাই। মামি আর টিকলাপু যা নয় তাই বলে চলছেন আমায়। মামু নির্বাক দর্শকের মতো শুনে চলেছেন, আর ভাইয়া তৃপ্তি সহকারে আপেল খাচ্ছেন। আমার মান সম্মান চিবিয়ে খেয়ে এখন আপেল খাওয়া হচ্ছে। আসলে বাবা, তোমারই ভুল এমন ক্যারেক্টারলেস মেয়েকে বিশ্বাস করা। এবার অন্তত বুঝো, সেবারের ঘটনাটা পুরোটাই সাজানো, এতে কারো কোনো দোষ নেই। জানি শুনতে খারাপ লাগছে, তবু ক্যারেক্টারলেসকে ক্যারেক্টারলেস ছাড়া কিছু বলতে পারছি না আমি। আচ্ছা বাবা, এমন মেয়েকে তুমি বিয়ে দিতে পারবে তো? কেন পারবো না, অবশ্যই পারবো। নাহিদা ক্যারেক্টারলেস নয়, ওকে ওকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়ে করতে রাজি। বাড়িতে ঢুকতে ঢুকতে বলে উঠল কেউ। কণ্ঠটা খুব চেনা লাগছে আমার কাছে। আস্তে আস্তে আমার সামনে ভেসে উঠল ওনার চেহারা। ওনাকে দেখে চোখকেও বিশ্বাস করতে পারছি না আমি। উনি আমাকে বিয়ে করতে রাজি? এটা কি করে সম্ভব? ওনাকে লক্ষ্য করে অস্পষ্ট স্বরে বলে উঠলাম, আপনি? আমি নিশ্চয়ই আশা করিনি। বাবা, তুমি বিয়ের আয়োজন করো, আমি নাহিদাকে বিয়ে করব। তুই এটা কি বলছিস নাহিদ? শেষ পর্যন্ত এরকম একটা খারাপ মেয়েকে বিয়ে করতে চাস তুই? একে তো এতিম, তার উপর না না, এটা আমি মানবো না। মা, তুমি থামো তো। কে কোথা থেকে এসে এই নাহিদা সম্পর্কে দুইটা মিথ্যা কথা বলে গেল, আর তুমিও বিশ্বাস করে বসলেই? আমরা তো জানি নাহিদা এমন নয়, খুব ভালো মেয়ে। না না, এটা হতে পারে না। ওনাকে তো আমি নিজের ভাইয়ের মতো ভাবি, তাহলে এখন ওনাকে কি করে? না না ভাইয়া, এটা হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করবেন। কেন পারবি না মা? নাহিদ অযোগ্য কোথায়? সব দিক থেকে তোর জন্য পারফেক্ট। নাহিদ, আমিও জানি আমার নাদিয়া কোনো অন্যায় করবে না, আর ওর জন্য আমি একজন যোগ্য ছেলে খুঁজছিলাম। এখন আমি নিশ্চিত হলাম যে তুই ওকে বিয়ে করতে রাজি হয়েছিস। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো জানা নেই আমার। উফ বাবা, কেন এসব বলছো? নাহিদা যেমন তোমার ভাগ্নি, তেমন আমারও কাজিন। ওর প্রতি আমাদেরও অনেক দায়িত্ব আছে। তাছাড়া নাহিদার কাছে কৃতজ্ঞ আমরা, তাই ওর লাইফ আনন্দে ভরিয়ে তোলার জন্য হলো এটা আমি করব। তুই আমায় বাঁচালি বাবা, তবে সবাই তো তোর মতো নয়। কিছু কিছু লোক আছে ওর ভালো চায় না, তারাই এইসব বলে থাকে, আর সাথে আমার মান সম্মানও ধুলায় মিশিয়ে দেয়। বাবা, তুমি কি কথাগুলো আমাকে মেন করে বললে? কোনো ব্যাপার না, বলতে থাকো। তবে যাই করো না কেন, পরে কিন্তু এসবের জন্য পস্তাবে, খুব পস্তাবে তুমি। তখন ওটা তখন দেখা যাবে। তাহলে এটাই ফাইনাল, নাইদের সাথেই তোর বিয়ে দিচ্ছে আমি। আর হ্যাঁ, এই ব্যাপারে কারো কোনো জ্ঞান শুনতে চাইনি আমি। যেখানে ছেলের বাবা রাজি, সেখানে কারো কথা বলা মানায় না। ওকে বাবা, বলবো না কথা। তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। এমনিতেও এখন তোমাদের হাতের পুতুলে পরিণত হয়ে গেছে আমি, তাই কোথায় কি করবে সেসব আমায় না জানালেও চলবে। নাদিম, কি বলতে চাইছো তুমি? না থাক, কিছু না। তোমাদের যা ইচ্ছা করো, আমার কথাগুলো আবার সহ্য হবে না তোমার। তাহলে নাহিদ, আমরা আগামীকালই তোমার আর নাদিয়ার বিয়ের ডেট ফিক্সড করব। বলি একে একে বাবার পিছু পিছু উপরে চলে গেল সবাই। আমি ঠায় দাঁড়িয়ে আছি। কি হতে যাচ্ছে এসব? নাদিম ভাইয়া বসে বসে এটা ওটা খেয়ে চলেছেন এখনও। ওনাকে এখন মাথার উপর তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। যদিও তা পসিবল নয়, তবুও কল্পনায় ভাসতে মানা কোথায়? ওনাকে দেখে রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে আমার। আজ ওনার জন্য সবটা ঘটলো। যদি ওই ছেলের সাথে আমার বিয়েটা না ভাঙতো, তাহলে আজ নাদিম ভাইয়াকে এমন ডিসিশন নিতে হতো না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারি না, এটা কখনো হওয়ার নয়। রাগি ফেস নিয়ে নাদিম ভাইয়ের দিকে এগিয়ে গেলাম আমি। দু হাতে কোমর চেপে বলে উঠলাম আমি, এটা আপনি কেন করলেন? কি পেলেন এটা করে? আজ আপনার জন্য ভাইয়াকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। কেন করলেন আমার সাথে এটা? কি ক্ষতি করেছি আমি? আমাকে এভাবে দেখে কিছুটা ব্রুকুসকে এলো ওনার। ওলে বাবালে, আমাদের নাদু জানে না কি ক্ষতি করেছে আমার। আমার ক্ষতি তুই ছাড়া কেউ করতে পারে না। আজ এত কাঁদছিস কেন? এতদিন তুই এটা চেয়েছিস কিন্তু করতে পারিস নি, ফাইনালি আজ আমার জন্য করতে পারছিস। তাহলে চোখ থেকে পানি পড়ছে কেন? আমি এটা চেয়েছি না, কোনোদিনও না। আমি কোনোদিনও এটা চাইনি। ওনাকে আমি নিজের ভাই ছাড়া। থাম তো, কান ছাড়তে ছাড়তে এ এক কথা বলে আমার কানের পোকা খাস না। যা তাড়াতাড়ি বিয়েটা করে নে। আর আমার কি ক্ষতি করেছিস জানতে চেয়েছিলি না? সকালে ঠাস করে আমার এই গালে একটা থাপ্পড় মেরেছিলিস, তখনই বলেছিলাম এর শোধ আমি নেব।
দেখ কিভাবে নিলাম। তুই মারলি বন্ধ দরজার আড়ালে, আর আমি ফেরত দিলাম খোলা দরজার বাইরে। ইন্টারেস্টিং না? আবারও কাঁদতে লাগলাম আমি। এইটুকু থাপ্পড়ের শাস্তি এইভাবে নিলেন? সকলের সামনে আমাকে ছোট করলেন তো করলেন, সাথে সাথে আপনার পরিবার, মামু, ওনার কথাও একবার ভাবলেন না? মামু আজ কতটা কষ্ট পেল, অপমানিত হলো, সেটা ভাবলেন না? না, ভাবিনি। আমি এখন নিজের ছাড়া কারো কথা ভাবি না। তুই আমাকে পদে পদে অপমান করেছিস। এগুলো সবগুলো অপমানের বদলা নেওয়ার পারা। খুব মজা লাগতো না আমাকে সকলের কাছে ছোট করে? এবার বুঝ, সকলের সামনে ছোট হতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কথা শুনতে কেমন লাগে। ছোট করলাম? আমি আপনাকে পদে পদে অপমান করেছি মানে? আমি কবে, কোথায়, কখন আপনাকে অপমান করলাম? আরে সাধু, যাকে তোর মাথা ঠিক নেই, আগে মাথাটা ঠিক কর। সামনে তোর মনের মানুষের সাথে বিয়ে, কত কাজ। যা, কাজগুলো সেরে নে, আমি আসে। একটা আপেল লুফে নিয়ে চলে গেলেন উনি। অবাক হয়ে ভাবছি, আমি মনের মানুষ? ভাইয়া আমার মনের মানুষ, এটা কি করে ভাবলেন উনি? আমি তো কখনো নাদিম ভাইয়া বা ওনাকে সেই নজরে দেখিনি। তাহলে কেন আজ এতগুলো কথা বললেন উনি? মিথ্যা অপবাদ কথা শোনা ঠিক বুঝতে পারছি না আমি। রাতে সকলের খাওয়া শেষে সব কিছু গুছিয়ে নিজের রুমে চোখ বন্ধ করে আধশোয়া শুয়ে আছি আমি। সকালের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছি না আমি। এখন কি হবে? কি করে আটকাবো এ বিয়ে আমি? আমি তো এমনটি চাইনি। নাদিম ভাইয়াকে বড় ভাইয়ের মতো দেখি, কখনো ওনাকে স্বামী হিসেবে ভাবতে হবে কল্পনাও করতে পারিনি আমি। আচ্ছা, যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কেমন হবে? ভালো হবে কি? সেটাই ভালো হবে। বাড়ি থেকে চলে গেলে কোথায় থাকবো আমি? কে দিবে আশ্রয়? না, বাড়ি থেকে যাওয়া যাবে না। আবার ওনাকেও বিয়েটা করা যাবে না। এসব আকাশ পাতাল ভাবতে আমার ভালো লাগছে না, তাই ছাদে গিয়ে বসে আছি। হাওয়া এসে উপচে পড়ছে আমার গায়ে। আজকে কেমন প্রাণহীন হয়ে গেছি, কিছুই ভালো লাগে না। বসে থাকতে থাকতে 2 লাইন গান ধরলাম আমি। এমনি তো খুব ভালো গানের গলা আমার স্কুলে সকল অনুষ্ঠানে ফার্স্ট হতাম আমি, কিন্তু আজ গুনগুন করাও সময় পাই না। আজ খুব ইচ্ছে করছে গান গাইতে, নিজের কষ্টগুলোকে গানের মাধ্যমে প্রকাশ করতে। তাই উদাস মনে গান ধরলাম আমি। গান গাইতে গাইতে কখন যে চোখের পানি চলে এসেছে নিজেই জানি না আমি। চোখ মুছতে কারো হাততালির আওয়াজ কানে এলো আমার। ঘাড় ফিরে তাকাতে নাদিম ভাইয়াকে সামনে দেখতে পেলাম। আপনি? খুব সুন্দর গান গাইতে জানিস জানতাম, কিন্তু এতটা মিষ্টি গলা জানতাম না। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো তুই কষ্টের গান গাইছিলি। কেন এত কষ্টের গান গাইছিস? আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। একবার বিশ্বাস কর আমায়, তোর জীবনে সুখের রঙে রাঙিয়ে দেব আমি। কি দিবি না আমায় একটা চান্স? দেখুন ভাইয়া, আমি আপনাকে ভাইয়া ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু ভাবিনি, তাই আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? পাগলি মেয়ে, আগে ভাবিসনি তো কি হয়েছে, এখন ভাববি? কত ছেলে মেয়ে এভাবে বিয়ে করছে, তারা কি পারছে না সংসার করতে? পারছে তো, তেমনি আমি তুইও পারবো। এই মুহূর্তে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার। উনি তো ঠিকই বলছেন, কিন্তু আমি তা মানতে পারছি না। কিছুতেই মনকে বোঝাতে পারছি না, তাই চুপচাপ মাথা নিচু করে নিচে নেমে গেলাম। নিচে নেমে বেখেয়ালি হাঁটায় তিতলি আপুর সাথে ধাক্কা খেলাম আমি। উনি ইচ্ছে মতো কথা শোনালেন আমায়। কথাগুলো আজ কানে আসছে না আমার। আজ মনটা বড্ড অশান্ত। কার কাছে গেলে একটু শান্তি পাবো আমি? কেউ কি নেই যে আমায় বুঝবে? হাঁটতে হাঁটতে কেন জানি না তিয়াপুর রুমের সামনে গিয়ে 2 পা আটকে গেল আমার। ওনার কাছে একটু শান্তি পেতে পারি। উবুর হয়ে বালিশে হাতের ভর ছেড়ে মোবাইল হাতে হাসছেন উনি। ধীর পায়ে আপুর পাশে বসলাম আমি। ফোন রেখে কিছুক্ষণ আমাকে পর্যবেক্ষণ করে বলে উঠলেন আপু, কি হয়েছে? এত মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আপুর প্রশ্নের জবাবে মাথা নাড়িয়ে না জানালাম আমি। না, তাহলে কি হয়েছে? ও, বুঝে গেছি, ভাইয়ার সাথে বিয়েটা মানতে পারিসনি। চোখ টলমল করছে আমার, মুখ দিয়ে কিছু বলতে পারছি না আমি। তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজেকে আর আটকাতে পারলাম না আমি। আপুকে জড়িয়ে কেঁদে উঠলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায় আছেন। কাঁদিস না, কিচ্ছু হবে না। দেখ, ভাইয়া খুব ভালো, আর তোকেও খুব ভালোবাসে। আমি জানি ও তোকে খুব ভালো রাখবে। এত দুঃখ কষ্টের পর একটু সুখের মুখ দেখতে চাইছিস, তাহলে কেন সেটা এভাবে নষ্ট করবি? কিন্তু আপু, আমি ওনাকে ভাইয়া ছাড়া কিচ্ছু ভাবি না। তাহলে
আরে বোকা, আস্তে আস্তে ভেবে নিবি। আর শোন, এভাবে একদম কাঁদবি না। দেখি, চোখ মোজ। ভাইয়াকে ভালোবাসার মানুষ করে নে না। এমনিতেই তো খুব ভালোবাসিস তাহলে। তবুও আজ আমি এতিম, আমার কেউ নেই। সেই জন্য আজ আমার বিয়ে ভেঙে যাওয়ায় দয়া করে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন উনি। এবার তুমিই বলো, এটা কি ঠিক? তোর পাগলি, দয়া করতে যাবে কেন? এমনি বিয়ে করেছে। তুই দেখে নিস, একদিন সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর ভাবিস না, যা হচ্ছে হতে দে। আচ্ছা, এবার এসব বাদ দে। শোন, তোর মিনার ভাইয়া আর আমার জন্য একটা কাজ করে দিবি? কি কাজ বলো? আগামীকাল ওর বার্থডে, তাই ওর জন্য একটা গিফট কিনেছি আমি। আমাদের বাসার সামনে টংটায় আসবে ও, তুই একটু দিয়ে আসবি? দিতে তো পারবো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন? কেউ দেখবে না, দুপুরবেলায় যে যার রুমে থাকে ওটাই চান্স, তখন দিয়ে আসবি। আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে শুয়ে আছি আমি, তখনই আপু এসে প্রবেশ করলো আমার রুমে। গিফট বক্স হাতে ধরিয়ে দিয়ে বলল, এই বক্সটা তার হাতে ঠুস করে দিয়ে চলে আসবি। আমি যেতাম কিন্তু পারছি না, তাই প্লিজ দিয়ে আয় না, এইটুকু উপকার কর আমার জন্য। ওকে আপু, টেনশন করো না, আমি এক্ষুনি দিয়ে আসছি। ডাইনিং রুমে যেতেই কারোর সাথে ধাক্কা খেলাম আমি। উফ, মাথাটা ফাটিয়ে দিল। এই কে রে? চোখ কি আলমারিতে তুলে রেখেছিস? দেখে হাঁটতে পারিস না? এই কি বলছিস? আমি কখন ধাক্কা দিলাম? তুই তো আমার মাথাটা ফাটিয়ে দিলে। আবারও সেই কোয়েশ্চেন, চোখ কি আলমারিতে তুলে রেখেছিস? ওনাকে দেখে বক্সটা ওনার পেছনে লুকিয়ে নিলাম আমি। আমি কি করে আপনাকে ধাক্কা দিতে পারি? মাথায় এইটুকু বুদ্ধি নেই আপনার, তাই না? কি, আমার বুদ্ধি নেই? আর তুই বুদ্ধির রানী, তাই তো? তো বলে আমি কি বোকার মতো কাজ করলাম? এই যে আপনার হাইট আর আমার হাইট মাথায় আছে আপনার? আমার হাইট আপনার বুক পর্যন্ত। আমার পক্ষে কেমনে পসিবল আপনার মাথায় ছোঁয়া? একমাত্র আপনি যদি আমার মাথায় ধাক্কা না দেন, তাহলে আমি আপনাকে কি করে ছুঁতে পারি? তাই ধাক্কাটা আমি নই, আপনি দিয়েছেন। চুপ, খালি ফালতু তর্ক করিস। আমি যখন বলেছি ধাক্কা তুই দিয়েছিস, তার মানে তুই দিয়েছিস। প্রুফ দেখেও এমন ফালতু কথা বলছেন? আসলে নিজের ভুল স্বীকার করার ক্ষমতাটাই আপনার নাই। ও রিয়েলি? তোর বুঝি আছে? অবভিয়াসলি। হা হা করে হাসতে লাগলেন উনি। হোয়াট আ জোকস নাদু, কথাটা শুনে মজা পেলাম। যাই হোক, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে থাক, আমি আসছি। বলে হাসতে হাসতে চলে গেলেন উনি। এমনকি বললাম যে এভাবে পাগলের মতো হাসছেন উনি? টং দোকানের সামনে দাঁড়িয়ে মিনার ভাইয়ের জন্য অপেক্ষা করছি আমি। মিনার ভাইয়ের লোকটা খুব ভালো, আপুকে খুব ভালোবাসেন। আমি জানি আপুকে খুব ভালো রাখবেন উনি। কিছুক্ষণ পর এসে পৌঁছালেন উনি। ওনাকে গিফট বক্স দিয়ে বিদায় নিয়ে বাসায় ফিরে এলাম আমি। বাসায় এসে অবাক, সবাই মুখ কালো করে ড্রয়িং রুমে বসে আছে। মামু পায়চারি করতে ব্যস্ত। আমাকে দেখে তিতলি আপু বলে উঠলেন, ওই যে বাবা, দেখো তোমার আদরের ভাগ্নি রং তামাশা করে ফিরে এসেছেন। ওনার তালে তালে মিলিয়ে মামুও বলে উঠলেন, সেদিন তো আমার নাদিমকে যা তা কথা শোনালে, আজকে নিজ চোখে দেখলে তো, এবার যদি বিশ্বাস হয় তোমার। কারো কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি, শুধু অবুঝের মতো চেয়ে আছি। আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন মামু। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রশ্ন ছুড়ে মারলেন উনি। কোথায় গিয়েছিলিস? আপুর দিকে তাকাতেই ইশারায় কাউকে কিছু বলতে মানা করলেন উনি। তাই চুপ করে আমতা আমতা করে বললাম, আসলে মামু, আমার কিছু জিনিসপত্র কিনতে ওই মোড়ের মাথায় গিয়েছিলাম। মিথ্যে বলিস না নাদিয়া, আমি সব দেখেছি। এবার বল ছেলেটাকে। কোন ছেলে? একবার বলেছি মিথ্যা বলবি না, তাহলে কেন বলছিস? ভালোই ভালো বল ছেলেটাকে। মাথা নিচু করে বলে উঠলাম, আমি বন্ধু। বন্ধু? তাহলে বাসা নিয়ে আসলি না কেন? ওই টঙে কেন দেখা করলি? তাহলে কি নাদিম যা বলেছিল সেগুলোই ঠিক? নাদম, মানতে পারছি না আমি, যেই তোকে এত বিশ্বাস করতাম, সেই তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, আমায় মিথ্যে বললি। না না মামু, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ও শুধু আমার বন্ধু, এর বাইরে কিছু নয়। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, প্লিজ বিলিভ মি। সরি নাদু, যেখানে একবার বিশ্বাস ভেঙে যায় তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। তোকে বিশ্বাস করে ঠকে গেছি আমি। আজ বুঝলাম নাদিম আর আরিফ যা বলেছে তার সবটাই সত্যি। আমি শুধু শুধু ভুল বুঝেছি ওদের। কাল ওরা এত কথা বললো আর আজ তুই নিজে সেগুলোকে সত্যি বানিয়ে দিলি। আসলে যা সত্যি তা একদিন একদিন সামনে তো আসবেই। তাই আজকে সেটা সামনে চলে এলো।
এখন যাই বলিস না কেন নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। বলে উপরে চলে গেলেন মামু। আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধার নয়, তখন তো শুনলে না, এখন বুঝো মজা। নাহিদ ভাইয়া কোনো কথা না বলে চলে গেলেন। একমাত্র নাদিম ভাই ওইখানে নেই, তার মানে উনি সবাইকে এই ব্যাপারে বলেছেন, নইলে মামু জানলেন কি করে আমি ওইখানে গিয়েছি। সকলে যাওয়ার পরে আপু এসে পাশে দাঁড়ালেন আমার। সরি বোন, আমার জন্য তোকে এত অপমানিত হতে হলো, ক্ষমা করে দে প্লিজ। না না আপু, এসব তুমি কি বলছো? অপমান তো এমনিতেও হই অমনিতেও হই, তাই গায়ে লাগে না। তুমি মন খারাপ করো না, শুধু মাঝখান থেকে মামুকে কষ্ট দিয়ে ফেললাম, তাই খারাপ লাগছে। আচ্ছা ছাড়ো, নাদিম ভাইয়া কোথায় গো? ও তো বাইরে বেরিয়েছে, কেন কোনো দরকার? খুব জরুরি দরকার আছে আমার, আসুক তারপর দেখা যাবে। রাতে ভাইয়ার রুমের পাশে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিতরে ঢুকবো কি করে সেটাও ভাবছি। হঠাৎ করে রুমে ঢুকবো, এটাও কেমন লাগছে আমার কাছে। আবার না গিয়েও উপায় পাচ্ছি না। আজ ওনার সাথে ফাইনালি বোঝাপড়া করতেই হবে আমার। কি চান উনি? কেন বারবার সবার সামনে অপমান করছেন আমায়? সব প্রশ্নের উত্তর দিতেই হবে ওনাকে। দরজায় টোকা দেওয়ার আগেই বলে উঠলেন উনি, আমার রুমে কেউ আসবে না, ওই নাদু তুইও না, যা এখান থেকে। কেমন শয়তান রে বাবা, কেমনে জানলো আমি দরজার ওপাশে আছি? কিন্তু তুই যাই বলিস না কেন, আজ তোর সাথে কথা বলতেই হবে আমার। ওর মানার তোয়াক্কা না করে ভিতরে ঢুকে গেলাম আমি। আমাকে ভিতরে আসতে দেখে রুম থেকে বেরিয়ে যেতে চাইলেন উনি যেদিকে আমিও সেদিকে। এভাবে অনেকক্ষণ চলার পর রেগে গেলাম আমি। স্টপ, এভাবে পালাচ্ছেন কেন? আমার আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আমার তোর সাথে কোনো কথা নেই, সরি, রাস্তা ছাড়, আমি বেরোবো। আমার সাথে কথা না বলে কোথাও যেতে পারবেন না আপনি। আজ আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। কেন করছেন এসব? সবার সামনে আমাকে ছোট করে কি মজা পান? তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, অযথা আমাকে বিরক্ত করিস না। আজকের ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই আমি। আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আপনি ছাড়া কারো কোনো দায় নেই আমাকে কারো নিকট ছোট করার। সো যা করেছেন আপনি করেছেন, আর সেটা খুব ভালোভাবে জানি আমি। বললাম তো আমি কিছু করিনি, তাহলে কেন কথা বাড়াচ্ছিস? ইনোসেন্ট ফেস নিয়ে বলে উঠলেন, ট্রাস্ট মি, আমি এসবের কিচ্ছু জানি না। জানেন, সব জানেন আপনি, এখন না জানার ভান ধরেছেন। ট্রাস্ট আর আপনি যাকেই করা যায় না কেন, আপনাকে আর করা যায় না। সেই জায়গাটা অনেক আগে হারিয়ে ফেলেছেন আপনি। আগে অনেক বিশ্বাস ভরসা ছিল আপনার উপর, কিন্তু এখন তার নেই। আমার সব বিশ্বাস ভরসা এক নিমিষে ভেঙে দিয়েছেন আপনি। আমি বিশ্বাস ভরসা ভেঙে দিয়েছি, আর তুই তুই কি করেছিস আমার সাথে? বিশ্বাস ভাঙিসনি? বারবার বলছে এসব কিছু আমি করিনি, তাও কেন আজে বাজে কথা বলে আমাকে রাগাচ্ছিস? আজে বাজে কথা আমি বলছি না, বলেছেন আপনি। যা তখন আমার সামনে থেকে। এমনি মাথাটা গরম আছে, খামোকা কথা বাড়িয়ে আমার রাগটাকে দ্বিগুণ করিস না। ভালো ভালো বলছে, চলে যা। না, যাব না। আজ আমার সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই যাব আমি। কেন এত কষ্ট দেন আমায়? কেন সকলের কাছে বারবার ছোট প্রমাণ করেন? আমার চরিত্র নিয়ে কথা বলেন কেন কেন কেন? আমাকে যখন কষ্ট দিয়ে মারার এত ইচ্ছা আপনার, তাহলে আমাকে এভাবে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলুন। এসব আর সহ্য করতে পারছি না আমি। এতদিন আমাকে ছোট করেছেন, মেনে নিয়েছি, কিন্তু আজ সকলের সামনে মামুকে ছোট করেছেন। মামুর কাছে আমাকে খারাপ প্রমাণ করেছেন, সেটা মানতে পারছি না। কেন করেছেন এসব বলুন, উত্তর দিন। কি পান আমাকে অপমান অস্বস্তিতে ফেলে? আমাকে ছোট করে খারাপ প্রমাণ করে বলুন, কি ক্ষতি করেছি আপনার, যে আপনি আজ আমার সবচেয়ে বড় ক্ষতিটা করে দিলেন? তুই জানিস না কি করেছিস? বলছি তো, আজকে আমি কিচ্ছু করিনি। আজ যা করার তিতলি করেছে। আমি তো জানি ওটা আপুর বয়ফ্রেন্ড, তাই আমি দেখেছি ওর সাথে তোকে কথা বলতে, কিন্তু তবুও কিচ্ছু বলিনি, কারণটা আমার জানা তাই। কিন্তু তিতলি সবটা জানলেও তোর প্রতি ওর চাপার রাগটাকে কন্ট্রোল করতে পারেনি, তাই ইচ্ছে করে সকলের সামনে থেকে চরিত্রহীন প্রমাণ করেছে। এই কথাটা কেন বিশ্বাস করছিস না? শোন নাদু, আমি খারাপ হতে পারি, কিন্তু তোর মতো জঘন্য মিথ্যাবাদী নই। তাহলে এটা তিতলি আপুর কাজ? ছি, আমাকে ছোট করার জন্য এমনটা করতে পারলো? মিথ্যেবাদী কি বলতে চাইছেন আপনি? আমি মরে গেলেও মিথ্যার আশ্রয় নেই না, সেটা খুব ভালো করেই জানেন আপনি। সেটা কোনোদিন ছিল, কিন্তু এখন নেই। এখন তুই একটা মিথ্যাবাদী। এই মিথ্যা কথার বলেই তো
একদিন আমার সাথে অনেক বড় খেলা খেলেছিস তুই। কি? আমি খেলা খেলেছি? কি খেলা বলুন? যদি আজকে বলতে না পারে তাহলে আমি ভাববো আপনি পচে গেছেন, নিজেকে পাল্টে মিথ্যাবাদীর খাতায় নাম লিখিয়েছেন, নিজের করা কুকর্ম ঢাকতে আমার গায়ে মিথ্যেবাদীর তকমা লেপে দিচ্ছেন। চুপ। তুই জানিস না কি খেলা খেলেছিস, এখন নাটক করছিস। না, সত্যি জানি না। গড প্রমিস, বলুন কি খেলা খেলেছি? প্লিজ হাত জোর করে বলছি, সবটা বলুন আমায়। আচ্ছা ওয়েট। বলে চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস নিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে বলে উঠলেন, একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবি আমায়? দিব। বলুন কি প্রশ্ন আপনার? সেদিন যখন তোর উপর অ্যাটাক হয়েছিল, তোকে কেউ রেপ করার চেষ্টা করেছিল, সেটা কে ছিল তুই জানিস? সেই দিনের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে হতে ভয়ে কেঁপে উঠলাম আমি। ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। সেই দিনকে আর কখনো মনে করতে চাই না আমি। না, জানি না, কারণ সে মুখোশের আড়ালে ছিল আর রুমটা অন্ধকার হওয়ায় কিছুই বুঝতে পারছিলাম না আমি, আর ওনাকে চিনতেও পারিনি। কিন্তু সেই দিনের কথা জিজ্ঞাসা করছেন কেন ভাইয়া? প্রয়োজন আছে। যদি সেদিন তুই লোকটাকে না চিনে থাকিস তাহলে কেন সেদিন সকলের কাছে বলেছিস সেই লোকটা আমি? আমি তোকে ধর্ষণ করতে চেয়েছি, কেন সকলের সামনে আমায় এত ছোট করেছিস? কেন আমার বাবা মা ভাই বোন সকলের কাছে আমায় অপরাধী বানিয়েছিলিস? আমি তো তোকে ওই মুখোশ পরা ছেলেটার হাত থেকে বাঁচিয়েছিলাম, তাহলে তুই কেন বলেছিলিস সেটা আমি? তুই বল না, তোকে কখনো খারাপ নজরে দেখেছি আমি? না, দেখিনি। সবসময় ফুপির মেয়ে বলে জেনে এসেছে। তাহলে তুই কেন এত বড় নোংরা গেম খেললি আমার সাথে নাদু? কেন? ওনার কথা শুনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি আমি। কি বলছেন এসব ভাইয়া? আমি কখন আপনার কথা বললাম? সেই দিন লাল শার্ট পরা একটা ছেলের কথা বলেছি, আপনার কথা তো বলিনি। সে কে ছিল এটাও জানি না। তবে আমি তো মাহিয়া আপুকে আপনার কথা নয়, একটা ছদ্মবেশী ছেলের কথা বলেছি। আর এটাও বলেছি আপনি আমায় বাঁচিয়েছেন, নইলে আমার কি হতো নিজেই জানি না আমি। হয়তো সেই দিনই আত্মহত্যা করতাম। কিন্তু আপনাকে কে বলেছে আমি আপনার কথা বলেছি? কি মিথ্যে কথা বলছিস তুই? তুই যদি এটা বলতিস তাহলে সবে আমাকে কাঠগড়ায় দাঁড় করালো কেন? কেন ফুপি আমায় কতগুলো কথা বলে আমাদের উপর অভিমান করে তোকে নিয়ে বাসা থেকে চলে গেল, আর তারপর অভিমান ভাঙানোর আগে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেলেন উনি। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাইনি আমি। এই যন্ত্রণায় আজও তিলে তিলে মরছে। বিশ্বাস করুন ভাইয়া, আমি এসব বলিনি। যা বলছি সব সত্যি, একটা কথাও মিথ্যা নয়। আমি মাহিয়া আপুকে সবটা খুলে বলেছি। লজ্জায় আর কারো সামনে বের হতে পারিনি, দরজা আটকে বসেছিলাম। তাছাড়া অনেক নার্ভাসও ছিলাম। উনি বলেছিলেন সবাইকে যা বলার উনি বলবেন, কিন্তু এসব যে বলেছেন তা তো আমি জানি না, কারণ এরপরে আম্মু আমায় নিয়ে চলে গেলেন। নাটক করছিস? খুব ভালো নাটক করতে পারিস তো। তুই যদি না বলিস তাহলে ওর কি দায় পড়েছে সবাইকে আমার নামে মিথ্যা বলার? বিশ্বাস শব্দটা তোর সাথে যায় না নাদু। আমার বিশ্বাস তুই অনেক আগে ভেঙে দিয়েছিস। বিশ্বাস করেন না বলেই কি এত ঘৃণা করেন আমায়? এত ছোট করেন? অপমান করেও শান্তি পাননি? আচ্ছা, আমার সাথে আর কি করলে শান্তি পাবেন আপনি? আর কিছুই না, এভাবে তিলে তিলে মারবো তোকে। আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই কষ্ট ফিরিয়ে দেব তোকে। এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলাচ্ছি, একেবারে মেরে ফেলুন। এত যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি, প্লিজ মেরে ফেলুন আমায়। মরার তো খুব শখ হয়েছে তাই না? চল আমার সাথে। বলে আমাকে টানতে টানতে ছাদে নিয়ে গেলেন উনি। এইবার মর, যা এখান থেকে লাফ দে। বিশ্বাস কর তুই বাঁচবি না, মরে যাবি। অবাক হয়ে তাকিয়ে আছি ওনার পানে আমি। কি বলছেন এসব? আমি এখান থেকে লাফ দেব? পাগল নাকি? মরার কথা বলেছি বলে কি মরতে হবে? কি হলো, লাভ দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি কর, নইলে কেউ না কেউ চলে আসবে, তখন আর লাভ দিতে পারবি না, বেঁচে যাবে। আমি পাহারা দিচ্ছি, তাড়াতাড়ি কর। ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে নিচে তাকে ভয়ে আত্মা কেঁপে উঠল আমার। এখান থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবলেই ভয়ের ভিতরটা শুকিয়ে আসছে বারবার। আবার এটাও ভালো লাগছে যে আমার মরে যাওয়া তো কার কিছু যায় আসবে না। তাহলে বেঁচে থেকে কী লাভ, মরে যাওয়াই শ্রেয়। চোখ মুছে একবার ওনার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। হঠাৎ হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম আমি। একটানে আমাকে বুকের সাথে মিশিয়ে নিলেন উনি। খুব সাহস হয়েছে তোর,
তাই না? মরার খুব শখ। তাহলে আগে আমায় মার, তারপর তুই মরে যাস, কেমন? তুই মরবি বলে কি এত কিছু করেছি আমি? না, তোকে বাঁচাতেই তো এত যুদ্ধ আমার, আর সেই তুই কি না আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? তাহলে আগে আমায় মার, তারপর নিচে মর। কেন আপনাকে মারবো আমি? আমি পারবো না। আপনার জন্য কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমার জন্য অনেক সমস্যা আছে আপনার, তাই আপনি নন, আমাকে মেরে ফেলুন। চুপ করবি নাকি গলা টিপে মেরে ফেলবো? কোনটা বল, তুই যেটা চাস সেটাই হবে। মেরে ফেলুন আমায় বলে ডুকরে কেঁদে উঠলাম আমি। বাবা মাও তো চলে গেছে, তারা শান্তিতে আছে, এবার আমিও মরে গিয়ে একটু শান্তিতে থাকতে চাই। মরে যাব আমি, সবাইকে শান্তি দিয়ে বাবা মার কাছে চলে যাব। শান্তি, তাই না? তাহলে আয়। বলে আমাকে বাগানের পিছনের পুকুরে নিয়ে গেলেন উনি। সেখান থেকে ধাক্কা দিয়ে আমাকে পুকুরে ফেলে দিলেন। ওনার এমন ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আরে জানেনই তো আমি সাঁতার জানি না, তাও আমাকে এভাবে ফেলে দিলেন। আমি মরে গেলে শান্তি পাবেন কি উনি? আস্তে আস্তে পানির অতলে তলিয়ে যাচ্ছি আমি, আর পুকুর পাড় থেকে তৃপ্তির হাসি হাসছেন উনি। ডেভিল মার্কে স্টাইল দিয়ে কিছু বলে চলেছেন, যা প্রথমে কানে না এলো, পরে ডুবতে ডুবতে পানির মধ্যে ওনার কথাগুলো কানে এলো আমার। কি রে, এখন শান্তি লাগছে? নিশ্চয় শান্তি পাচ্ছিস। জানিস তো, কারো ইচ্ছা অপূর্ণ রাখি না আমি, তাই তোর ইচ্ছা অপূর্ণ রাখলাম না। আস্তে আস্তে হাত পা অচল হয়ে যাচ্ছে আমার, চোখ দুটো অসাড় হয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টায় আছি, কিন্তু ব্যর্থ আমি। আস্তে আস্তে পানির একদম তলনিতে পৌঁছে যাচ্ছি আমি। তখনই বুঝতে পারলাম যেন হাওয়ায় ভাসছি আমি। আমাকে কোলে নিয়ে পানির উপরে ভাসছে কেউ, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো পানির নিচে ছিলাম, তাহলে উপরে উঠলাম কি করে? হাউ ইজ পসিবল? অনেক সময় পানিতে থাকার কারণে পানি খেয়ে নিয়েছি আমি অনেকটা, তাই কাশি হচ্ছে আমার। আমাকে কোলে তুলে পাড়ে এনে বসিয়ে দিলেন উনি। আমাকে বসিয়ে নিজেও পাশে বসলেন আমার। এক দৃষ্টিতে আমাকে কিছুক্ষণ দেখে পুকুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন উনি। উত্তেজিত সুরে বলে উঠলাম আমি, আমাকে কেন বাঁচালেন? আমি তো বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমাকে মরতে দিন। না, ঠিক বাংলা সিনেমার নায়িকাদের মতো হচ্ছে না, তবুও মোটামুটি করার চেষ্টায় আছি। আপনিও তো চান আমি যেন মরে যাই, তাহলে কেন বাঁচাচ্ছেন আমায়? ছাড়ুন আমাকে, আমি পানিতে ঝাঁপ দিব। আমার হাত শক্ত করে ধরে আছেন উনি, একটু নড়তেও পারছি না আমি। চোখ রাঙিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, এতক্ষণ মৃত্যু যন্ত্রণা ভোগ করেও মরার স্বাদ মেটেনি তোর। আর শোন, তোকে আমি এমনি এমনি বাঁচাইনি, প্রয়োজন আছে বলেই বাঁচিয়েছে। নইলে তুই মরলি নাকি বাঁচলি কিছুতেই কিচ্ছু যায় আসে না আমার। তুই তো জানিস, স্বার্থ ছাড়া নাদিম করে কাজ করে না। ওনার কথাগুলোকে কেন জানি মেনে নিতে পারলাম না আমি। কষ্ট হচ্ছে কথাটা মানতে। উনি নিঃস্বার্থ চরিত্রতা করার জন্য আমায় বাঁচিয়েছেন। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল আমার। পানিগুলো ঝরে গাল অব্দি আসার আগে দু হাতের মুঠোয় ভরে নিলেন উনি। এত কাঁদিস কেন তুই? এই চোখের পানিগুলো খুব মূল্যবান, তাই অকারণে এগুলো ছড়িয়ে অপচয় করিস না। আচ্ছা শোন, তোকে কেন বাঁচিয়েছি আমি, সেদিন পরে কি হয়েছিল তার কিছুই জানি না আমি। এখন যদি তুই মরে যাস তাহলে কে বাকিটা বলবে আমায়? তাই সেদিনের সব ঘটনা খুলে বলা আমায়, কি হয়েছিল ওই দিন, আর ওখানে আমার নামই বাঁচলো কি করে। এতক্ষণ পানিতে ডুবিয়ে এখন আসছেন কাহিনী শুনতে, শালা ডেভিল। আমি কোথায় ফ্রেশ হব তা না করে আমাকে কাজ করাতে চাইছে। কমুনা, কিচ্ছু কমুনা তোরে। কি হলো, কথা বলছিস না কেন? কথা বল, নইলে ভাববো সব মিথ্যে কথা, সব নাটক। মাইয়াকে দোষ দেওয়ার জন্য মিথ্যে নাটক করেছিস, ও নির্দোষ। সেটা তো বুঝবেনি। মাহিয়াপু তো আপনার বউ হতে যাচ্ছে, তাই উনি কোনো অন্যায় করতে পারে না। ফালতু না বলে কি হয়েছিল সেটা বল। নইলে হয়তো আবারও পানিতে ফেলে দেবে আমায়। ঠিক আছে বলছি। সেই দিন তিয়াপুর বার্থডে কেক কাটার পর ওয়াশরুমে যাই আমি, আর তখন ওয়াশরুম থেকে বেরোতে কেউ একজন আমার হাত ধরে টানতে টানতে একটা অন্ধকার রুমে চলে যায়। বাহিরে থাকাকালীন সময় ওনার গায়ে লাল রঙের শার্ট দেখেছিলাম আমি, কিন্তু মুখটা ঢাকা ছিল বিধায় দেখতে পাইনি আমি। অন্ধকার রুম দেখে ভয়ে কেঁপে উঠি আমি। আমাকে ভিতরে ঢুকিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আগন্তুক। আর তাড়াহুড়া থাকায় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল লোকটা। যখন আমার গ্রাউন্ডে হাত দিয়েছিল তখনই খুব জোরে চিৎকার দিয়ে উঠি আমি। ওনাকে ধাক্কা দিয়ে বাহিরে আসার চেষ্টা করলে আবারও আমাকে ধরে ফেলেন উনি। আর তখনই ওখানে এন্ট্রি নেন আপনি।
আর লোকটাকে কয়েকটা ঘুষি দেওয়ার পর আপনার হাত ফসকে বেরিয়ে যায় উনি, আর কোথাও পাওয়া যায়নি। এরপর আপনি আমাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর আমার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য রুমে আসে মাহি আপু। তখনকার ঘটে যাওয়ার সকল ঘটনা সম্পর্কে জানতে চান উনি, আর তাকে সবটা বলি আমি। তখন আমাকে বলে এ ব্যাপারে যেন আর কাউকে কোনো কথা না বলি, এগুলো লজ্জার ব্যাপার। তাছাড়া এটা জানাজানি হলে সোসাইটিতে মাম্মু আর বাবা কেউ মুখ দেখাতে পারবে না। বাইরে সবাইকে যা বলার উনিই বলবেন। আমি যেন রুম থেকে আর না বের হই। ওনার কথা মতো সত্যি রুম থেকে বের হইনি আমি, কারণ ওই ভয় আর লজ্জাটা চারিদিক থেকে ঘিরে ধরেছিল আমায়। রুমে বসে খুব কেঁদেছিলাম। যদি ঠিক সময় আপনি না পৌঁছাতেন তাহলে কি হতো আমার। কিছুটা থেমে আবারও বলতে লাগলাম আমি। এরপরে আপু বাহিরে গিয়ে কি বলেছেন জানি না আমি। এত কিছু ঘটার পর এই ব্যাপারে বাসায় গিয়ে আমার সাথে মা বাবা কোনো কথাই বলেনি। আপু চলে যাওয়ায় কিছুক্ষণ পর আম্মু এসে নিয়ে যায় আমায়। তারপর তো আর কোনো যোগাযোগই ছিল না আপনাদের সাথে আমাদের। ব্যাস এইটুকুই। আচ্ছা, মাহি আপু কী বলেছিল ভাইয়া? সে অনেক কথা, ওকে সব কিছুর জবাব দিতে হবে। মাহিয়া বাইরে এসে এটা বলেছিল ওই ছেলেটা নাকি আমি ছিলাম। তুই নাকি আমার কথাই বলেছিস। আর আমার ঘরে সে অপরিচিত লোকটার পরিহিত লাল শার্টটা পাওয়া যায়। সেটা দেখে সব এটাই বুঝে যায় যে আমি তোকে রেপ করার চেষ্টা করেছি। তাই ফুপি সেদিনে আমার উপর রাগ করে তোকে নিয়ে চলে যায়। তারপর আমি একটা কাজে বাইরে চলে যাই। আর এখানে থাকাকালীন সময় শুনে ফুপি আর নেই, আর তোকে বাসা থেকে বের করে দিয়েছে ওরা। আমার একটাই আফসোস, ফুপি সত্যিটা জানতে পারল না। কিন্তু ভাইয়া, মাহি আপু এত মিথ্যা কেন বলল? সেটাই তো, মাহিয়া কেন মিথ্যে বলল? মাহিয়া তো মিথ্যে বলার মেয়ে না। তবে কি? জানি মাহি আপু কেন মিথ্যে বলতে যাবে? মিথ্যে তো আমি বলছি, উনি তো মিথ্যে বলতেই পারে না। আর ওনার সম্পর্কে কিছু বললে তো আপনার সহ্য করার কথাও না, কারণ উনি আপনার হবু বউ হতে যাচ্ছেন কি না। তাই ওকে নিয়ে খারাপ কিছু ভাবতে যাবেন কেন আপনি? যাবেন না তো। তার চেয়ে আমি না হয় খারাপ হয়ে থাকি। বলে উঠে চলে যাচ্ছি আমি। তখনই আমার হাত ধরে টান দিয়ে একদম আমাকে কোলে তুলে বসালেন উনি। হাত পা কাঁপছে আমার। ওনার নিঃশ্বাসগুলো একদম আমার মুখের উপর পড়ছে। এই গরম নিঃশ্বাসে শরীর কাঁটা দিয়ে উঠছে আমার। বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে ওনার কপালে। কালো ভ্রুয়ে আবৃত, কালো চোখ, গোলাপি ঠোঁট। কেমন জানি অদ্ভুত অনুভূতি খেলা করছে আমার মনে। মনের ভিতর কেমন উথাল পাতাল করছে। কেন এই অনুভূতি বুঝতে পারছি না আমি। হার্টবিট লাফিয়ে লাফিয়ে উঠছে। কি হচ্ছে এসব আমার সাথে? উনি কেমন ঘোর মাখা চোখে তাকিয়েছেন আমার দিকে। ঠোঁটগুলো কাঁপছে আমার। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন উনি। আমি থামাতে চাইছি, কিন্তু ইচ্ছে করছে না। মন চাইছে যা হচ্ছে হতে দেই। কেন বাধা দেওয়ার সৃষ্টি করব আমি? কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, ভাইয়া কি করছে? আর কথা বলার অবস্থাতে নেই আমি। ততক্ষণে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছেন উনি। আমি হাত দিয়ে কিলঘুষি মারছি ওনাকে, কিন্তু থামছেনই না উনি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে উঠে দাঁড়ালেন উনি। অঝরে কাঁদছি আমি। এটা কি করলেন উনি আমার সাথে? এসবের মানে কি? কাঁদছিস? এখন থেকে এর থেকে বেশি কাঁদতে হবে তোকে। তবে সেটা আগের অত্যাচারের জন্য নয়, এই ডেভিল লাভারের ভালোবাসার অত্যাচার পেয়ে। এরপরে যদি বলিস মাহি আমার হবু বউ হতে যাচ্ছে, তাহলে কিছু বলার নেই আমার, কারণ এসবের পর কিছু না বোঝার কথা তো আর নয়। কেন করলেন এটা? ছি, আপনি এতটা জঘন্য খারাপ? আমার সাথে এটা করতে একটু আটকালো না আপনার? না, আটকালো না, কারণ আই এম ইউর ডেভিল লাভার। একমাত্র তোর সাথে এসব করতে পারি আমি, আর কারো সাথে নয়। তোর উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধু আমার। তুই আর কারো হতে পারিস না, পারবিও না। যা তাড়াতাড়ি গিয়েই কাপড় পাল্টে নে, নইলে শরীর খারাপ করবে। আরেকটা কথা, প্রতিদিন সকালে আমার ঘরে কফি নিয়ে আসবি, নইলেও খুব খারাপ হয়ে যাবে। বলে গালে চুমু খেয়ে ডেভিল মার্কে স্টাইল দিয়ে চলে গেলেন উনি। কি হচ্ছে এসব? আমি কে সেটা কি উনি ভুলে গেলেন? আমি তো ওনারই ভাইয়ের বউ হতে যাচ্ছি। তাহলে কেন এমন করলেন আমার সাথে? ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। উনি আমার ডেভিল লাভার। রুমে এসে ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে দেখছি। আমি ঠোঁটগুলো লাল বর্ণ ধারণ করেছে আমার। তবুও ওনার উপর কেন রাগ করতে পারছি না আমি? কোথাও যেন ভালো লাগা কাজ করছে আমার। কিন্তু উনি যা বললেন তা তো হওয়ার নয়, কারণ মামু ওনারই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছেন আমার। তাহলে এসবের মানে কি?
কোনোটাই তো অজানা নয় ওনার। আমি এখন কি করি? আমি উদাস মনে আকাশ পাতাল ভেবে চলেছি। তখনই নিচে ডাক পড়ল আমার। মামু ডাকছেন। সকলে রাতের খাবার খাচ্ছে। আমার কোনো কাজ নেই, তাই আর রুম থেকে বের হইনি আমি। মামুকে ডাকছেন শুনে তাড়াহুড়া করে নিচে গেলাম। নিচে যেতে কিছু কথা কানে এলো আমার। সম্ভবত আমার আর নাহিদ ভাইয়ের বিয়ের সম্বন্ধে কথা বলছেন ওনারা। এইসব কি? কিন্তু নাদিম ভাইয়া, এটা কি হতে দিবেন উনি? কেমন দোটানায় পড়লাম আমি। ডাইনিং রুমে সকলে বসে কথা বলছে। কিছু নয়, আমার আর নাহিদ ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে এখানে। যেমন নাদিম ভাইয়াকে বিয়ে করার ইচ্ছা আমার নেই, ঠিক তেমনি নাদিম ভাইয়াকেও অপছন্দ নয় আমার। কেমন যদি ভালো লাগা কাজ করে আমার। আজকে এমন ব্যবহারের পরেও ওনার উপর তেমন রাগ কিংবা বিরক্ত নই আমি। কেন? ওনার কথাই ঠিক, আমার উপর সব অধিকার ওনার। আমি শুধু ওনারই জন্য সৃষ্টি। মামি মুখ ভার করে বসে আছেন মামুর পাশে। নাহিদ আর নাদিম ভাইয়া দুজনে পাশাপাশি বসে আছেন। তিতলি আপু আসেনি, নিজের রুমে আছে। তবে টিয়াপু এসেছে, কিছু বলছে না। আমাকে দেখে নিজের কাছে নিয়ে আসলেন মামু। আমার হাত দুটো ধরে চোখের পানি ফেলছেন উনি। ব্যাপারটা মোটেও সহ্য হচ্ছে না ভাইয়ার। অন্যদিকে নাদিম ভাইয়া এক নাগারে হেসেই চলেছেন। ওনার হাসির কারণটা বোধগম্য নয় আমার কাছে। মারে, আমি জানি এই বিয়েতে তোর মত নেই, তার কারণটাও আমার অজানা নয়। কিন্তু কি করার, আমার চোখ এর থেকে ভালো পাত্র খুঁজে পাচ্ছে না। তাই তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ তুই এই বিয়ে তো অমাত করিস না, রাজি হয়ে যা। আমি জানি না তোকে খুব ভালো রাখবে, কারো দয়ায় তোকে বাঁচতে হবে না। নিজের স্বামীর টাকায় খাবি পড়বি, অন্যকেও তখন দিতে পারবি, কারো খোটা শুনতে হবে না, খুব ভালো থাকবি। এত আরামায়েশে ভালো থাকার খুব কি কারণ আছে মামু? কে বলেছে আমি ভালো নেই? দেখো না, আমি তো এইরকমই ভালো আছি। তাহলে বিয়ের কি প্রয়োজন বলো তো? এখনও পড়াশোনা শেষ হয়নি, মাত্র ইন্টারে পড়ি, আর এক্ষুনি বিয়ে? এখনই উপযুক্ত সময় ওইসব লোকদের দেখিয়ে দেওয়ার, যারা তোকে অপমান অবহেলা ধূর্সাই করে। একদিন নিজের পায়ে দাঁড়িয়ে তাদের মুখের উপর তোকে যোগ্য জবাব দিতে হবে, বুঝিয়ে দিতে হবে চাইলে কি না পারা যায়। আর সেজন্য কেউ একজনের সাপোর্ট খুব জরুরি, আর সেই সাপোর্ট না ছাড়া কেউ তোকে দিতে পারবে না। প্লিজ মা, রাজি হয়ে যা, আর না করিস না। ভেবে নে না এটাই তোর কাছে তোর মামুর শেষ চাওয়া। মামু, তবুও রাজি হয়ে যা। আজ এসব মানতে খুব কষ্ট হচ্ছে আমার, কারণ কোথাও না কোথাও নাদিম ভাইয়ের জন্য আলাদা একটা ফিলিংস ছিল আমার। আর আজ যখন জানতে পারলাম ওনার মনের কোণে আমার বসবাস, তখনই সবটা পাল্টে যেতে হলো। মোড় ঘুরে গেল। আমার জীবনটাই বোধ হয় এমন খেলা পাতার ঘর, এই ভাঙে তো এই করে। মামুর মুখের উপর না বলার ইচ্ছে আমার নেই। ওনার চোখের পানির প্রতিটা ফোঁটা কষ্ট হচ্ছে আমার। আবার আমারও ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার যতই কষ্ট হোক মামুকে কষ্ট দেওয়া যাবে না। আমার কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু মামুর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই বুকে পাথর চেপে বিয়েতে মত দিলাম। নাদিম ভাইয়ের মুখের হাসি কখনো যাওয়ার নয়। উনি এখনও হা হা করছেন। ইচ্ছে করছে সবগুলো দাঁত ফেলে দেয় ওনার। ফাজিল ছেলে একটা, কত কি বলল, আর এখন দেখো হেসে মরছে। ইবলিশ শয়তান কোথাকার। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করছি। এখন ঘরোয়াভাবে বিয়েটা দেব, পরে ধুমধাম করে অনুষ্ঠান করব। এখনই ধুমধাম করে দিতাম, কিন্তু কিছু লোক আছে যারা নাদিয়াকে সবসময় অপমান আর ছোট করতে চায়। সেসব লোক বিয়েতে বহু সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এখনই এত বড় অনুষ্ঠানের আয়োজন নয়, পরে করব। বাবা ঠিক বলেছ। আমিও চাই নাহিদার আর কোনো অপমান না হোক। এবার অন্তত একটু শান্তিতে একটু খুশি নিয়ে বাঁচুক। শান্তি আর খুশি সেটা একমাত্র আমিই দিতে পারি, আর কেউ নয়। ও শান্তি পাবে, ভালোবাসা পাবে, তবে তোমার থেকে নয় ভাইয়া, সবটা পাবে এই নাদিমের থেকে। না জেনে অনেক কষ্ট দিয়েছে, আর নয়, এখন কোনো কষ্ট পেতে দেব না ওকে। ভালোবাসার রঙে রাঙিয়ে দেব ওর জীবন। পেছনের ঘরে ভুলের প্রায়শ্চিত্ত করবো আমি। সকলে যে যার মতো রুমে চলে গেল। আমিও বিছানায় গায়ে এলিয়ে শুয়ে আছি। আজকাল নিজেকে বড্ড অসহায় লাগে আমার। পৃথিবীতে কেউ নেই আমার, এমন একটা হাত নেই যে হাত দুটো শক্ত করে ধরে বলবে, ভয় কেন পাও, আমি আছি তো তোমার। শক্তি দিবে, ভালোবাসা, ভরসা কোনো কিছুই নেই। জীবনে মা বাবাকে নিয়ে অনেক সুখে শান্তিতে ছিলাম, কিন্তু ভাগ্যে সুখ সইল না। অকালে তাদের হারালাম আমি। যাদের নিচে সবচেয়ে আপন ভাবতাম, সেই চাচা চাচি আমাকে বের করে দিল বাসা থেকে। আজ যাওয়ার কোনো জায়গা নেই আমার, অন্যের উপর ডিপেন্ড আমি। কিন্তু এইসব তো আমি চাইনি। বাকি 10টা মেয়ের মতো আমারও দু চোখে অনেক স্বপ্ন ছিল। জানি
আর কিছুই পূরণ হবার নয়। এসব ভেবে চোখ থেকে পানি পড়ছে আমার। আজকে বাবা মাকে বড্ড বেশি মিস করছি আমি। আজ যে মিস করা ছাড়া কোনো উপায় নেই আমার। হঠাৎ সামনে কারো অস্তিত্ব টের পেয়ে সামনে তাকালাম আমি। নাহিদ ভাইয়া, আপনি? এখনো কাঁদছিস? কেন কাঁদছিস? বাবা মার কথা খুব মনে পড়েছে তাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আজকে মনে হতেই পারে, কারণ তোর বিয়েকে কেন্দ্র করেই অনেক স্বপ্ন ছিল ফুপির, কিন্তু সেটা পূরণ হয়নি ওনার। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আচ্ছা, যেটা বলতে এসেছি, আমাকে বিয়ে করতে তোর সমস্যা আছে? বিয়ে করতে চাস না? কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। এই সবগুলো প্রশ্নের উত্তরই যে নেগেটিভ, সেটি কি মানবেন উনি? উনি যদিও মানেন, মামু কি মানবেন? না, তার চেয়ে কষ্টই পাবেন বেশি। কি হলো, কথা বল। ঠিক আছে, বুঝে গেছি বিয়ে করতে চাস না, কিন্তু কাঁদিস না, কাঁদিস না। আমি এখনই বাবাকে বলে দিচ্ছি এই বিয়েতে আমার মত নেই। তোর কথা বলবো না, কারণ তোর কথা বললেই বাবা খুব কষ্ট পাবে। যদি আমার কথা বলি তাও কষ্ট পাবে, তবে সেটা বেশি নয়, সীমিত, যা সহ্য করার মতো। আমাকে বকে ধমকে রাগ করে 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। এসব বলে চলে যাচ্ছেন উনি। না, ওনাকে মামুর নিকট খারাপ করার কোনো অধিকার নেই আমার। আমার ভালোর জন্য ওনাকে কষ্টে ফেলতে চাই না। তার চেয়ে আমি না হয় একটু কষ্ট করি, সেটাই উত্তম। ভাইয়া, আমার কথা শুনে দাঁড়িয়ে পড়লেন উনি। কিছু কি বলবি? ভাইয়া, যা হচ্ছে হতে দিন, এতে আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনার লাইফে অন্য কেউ থাকে তাহলে আমাকে বলুন, আমি মামুকে বুঝিয়ে বলছি। থাকলি, আমার লাইফে যদি অন্য কেউ থাকতো তাহলে ফার্স্টেই বলে দিতাম। আমার লাইফে তো শুধু তুই আছিস। এটা শুনে খুশি হলাম তুই বিয়েতে রাজি। মানে? মানি আবার কি? এখন তুই আর আমি কি আলাদা? তুই মানি আমি, আর আমি মানি তুই। দুইজনই একে অপরের জন্য। তুই ভালো থাকলেই আমি ভালো। তুই যখন চাইছিস বিয়েটা হোক, তাহলে তাই হবে। আর যদি বলিস না, তাহলে সেটাও আমি না করে দিতাম। আমি চাই না তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু হোক। যদি মন থেকে মানতে পারিস তাহলেই হবে। সত্যি, লোকটা কত ভালো মানুষকে বোঝে। মানুষের মন খারাপ, ভালো থাকা, মন্দ থাকা সবটাই বোঝার চেষ্টা করে। নিজে খারাপ হয়েও আমার জন্য মামুর কাছে বকা খেতেও রাজি। এনাকে দেখলে কে বলবে ওই ডেবিল এরি ভাই? দুজনে কত তফাৎ। ওনার ধারে কাছেও উনি নেই। উনি তো উনি, আর ডেবিল তো ডেবিলই। না ভাইয়া, আমি মামুর ইচ্ছেটাকে সমর্থন করছি। ওনার ইচ্ছে আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলেই হবে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়, নইলে শরীর খারাপ হবে। তাছাড়া আর সময় নেই, মাত্র কয়েকদিন পরই তো বিয়ে। তোর ঠিক থাকাটা জরুরি। ভাইয়া চলে যাওয়ার পরে বিছানায় শুয়ে আছি আমি। ঘুমানোর চেষ্টা চালাচ্ছি, কিন্তু পারছি না। কিছুতেই ঘুম আসছে না আমার। কি থেকে কি হয়ে গেল? একদিনই পাল্টে গেল আমার জীবন। শুধু আশপাশ করছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ডেবিলের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলো আমার। এই 7 সকালে ডেবিল আবার নাম ধরে ডাকছে কেন? কিছু কি করেছি? ধুর, আমিও কি করে কি করব? আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। উফ, আমিও পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ডেবিলের দুয়ারে পৌঁছালাম আমি। মামির এক গাদা মুখ ঝামটা শুনে রুমের ভিতরে গিয়ে দাঁড়ালাম। ডেবিলটাকে দেখে ভয়ে হাত পা কাঁপছে আমার। এতটা রেগে থাকার কারণ কি? আমি ঢুকতেই চিৎকার দিয়ে বলে উঠলেন উনি, এখন ওটার সময় হচ্ছে তোমার, নবাবজাদি। আমার কফি কোথায়? এই খেয়াল কি ওর আছে? এখন ভাবছে বাড়ির বউ হবে, তাই সাপের 5 পা দেখেছে। এখন কেন কাজ করবে না বাবা? না না মামি, আমি কিছু করিনি। আমার ঘুম থেকে। স্টপ মা, তুমি যাও, আমাকে মজা দেখাচ্ছে। বাড়ির বউ হলেও কাজ করতে হবে, সব বুঝিয়ে দিচ্ছি আমি। খুশিতে গদগদ হয়ে চলে গেলেন উনি। এবার আমাকে কি করবে এই ডেবিল? আল্লাহ বাঁচাও আমায়। তো মিস নাদু, তোমাকে গতকাল কি বলেছিলাম আমি? ওনার চোখ মুখের অবস্থা দেখে স্বাভাবিক মনে হচ্ছে না আমার। কেমন যেন ঝড়ের পূর্বাভাস পাচ্ছি আমি। ঝড়ের পূর্বে যেমন পরিস্থিতি শান্ত থাকে, ঠিক তেমনি শান্তভাবে কথা বলছেন উনি। ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। হাত দিয়ে ওড়না খামচিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা স্বরে বললাম, না মানে হ্যাঁ। না মানে হ্যাঁ কি? মনে আছে কিনা, যে কোনো একটা বল। হ্যাঁ, মনে আছে আমার। আপনার ঘরে কফি নিয়ে আসার কথা ছিল, আমি আসিনি। তার কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, এর জন্য আসতে পারিনি। এখন কথা এটা না, কথা হলো আমি কারো ধরা বাঁধা কাজের লোক নই যে সকলের কথা মেনে চলবো। কাজের লোকের মতো মালিকের কথা মতো কাজ করব। পারবো না আমি।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলাম আমি। যাক, এবার যা হওয়ার হোক, কারো অত্যাচার মানব না আমি। কি বললি তুই? তুই এখানে ধরা বাঁধা কাজের লোক না, তাহলে তুই কে? জানেন না যেন, আমি এই বাড়ির মেয়ে, মামুর একমাত্র ভাগ্নি আমি, বাবার রাজকুমারী। তাই আমাকে সম্মান দিয়ে বলুন, কথা শোনাবেন না। আমার কথায় হাসতে হাসতে মাটিতে লুটুপুটি খাচ্ছেন উনি। যাক বাবা, ডেবিলটাকে অন্তত কায়দা করে হাসাতে পেরেছি। রাগ গেলে জল, এখনো অত্যাচার। আজকে ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে আমার। কেন জানি না, ওনাকে দেখতে ভালো লাগছে আমার। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। ওই হাসি মাখা মুখে খুব মায়াবী লাগছে। আজ ওনার দিক থেকে চোখ ফেরানোর দায় হয়ে গেছে আমার। ও, তুই রাজকুমারী? এটা ঠিক, তবে এখন রাজকুমারী নোস। আমার একদম কাছে এসে কোমর জড়িয়ে নিজের একদম কাছে নিয়ে গেলেন উনি। ফিসফিস করে কানের কাছে বলে উঠলেন, তুই আমার মনের রাজ্যের রাজরানী। কপালে পড়ে থাকা চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে, তুই আমার খাঁচার পাখি, কখনো দিস না আমায় ফাঁকি। ওরে আমার অবুচ্ছনা পাখি, তোকে মন পাচরে আগলে রাখে। দেখেছিস তোর ভালোবাসায় কেমন কবি হয়ে যাচ্ছে আমি? তুই কি আমায় পাগল না বানিয়ে ছাড়বে না নাকি? হ্যাঁ, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এসব ফালতু কথা একদম বলবেন না। আমি এখন বলবো, 100 বার বলবো, তোকে বুকে আগলে রাখবো সারা পাখি। তোর খুব সাহস হয়ে গেছে, তাই না? এতক্ষণ কতগুলো কথা বলে গেলে। আমার কাছে আসতে বলেছিলাম, তুই সকালে আসিস নে। এখনো কিচ্ছু খাই না আমি, এখন খুব খিদে পেয়েছে, আমি খাবো। ছাড়ুন আমাকে, আমার ইচ্ছে হয়নি তাই আসিনি। এই সহজ কথাটা কি বুঝতে পারছেন না আপনি? খুব বুঝতে পারছি, এজন্যই তো তোর একটা শাস্তি দরকার। শাস্তি মানে? শাস্তি। আচ্ছা, আমার খিদে পেয়েছে, আমি খাবো। ঠিক আছে, ছাড়ুন আমায়, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। তোরা যাওয়া লাগবে না, আমার খাবার পেয়ে গেছে। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে, খাবার পেয়ে গেছেন মানে? আর যদি পেয়েই থাকেন তাহলে আমাকে ছাড়ুন, আমি আসি। বোকা মেয়ে, তোকে ছাড়লে খাবার কোথায় পাবো? তুই তো আমার খাবার। বলে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লেন উনি। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিলে আমি ক্রমাগত কেঁদে চলেছি। আজ খুব করে কথা শোনাতে হবে ওনাকে আমার, আটকাতে হবে নিজেকে। দেখেছিস আমার খাবার? এবার যা, আর কখনো আমার কথার অবাধ্য হবি না। আর যদি হোস, প্রবলেম নেই, তোর উপর এরকম অত্যাচার চলবে। আপনি খুব নোংরা, খারাপ, বদলোক একটা। জানেন, আমি আপনার ভাইয়ের বউ হতে চলেছি, তাও এসব করছেন। আজ এদিন বলে এত জোর জবরদস্তি আমার উপর। খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ তা জানতাম না। নিজের ভাইয়ের বউকে বদনজরে দেখছেন, ছি। এত ছিছি করছিস কেন? ভাইয়ের বউ হওয়ার কথা হয়েছে, বউ তো হোস নে। ভাইয়ের বউ হবি না, আমারই বউ হবি, চিন্তা করিস না। আর এসব বলে আমার মাথা খাস না, মাথা গরমও করিস না। আমি খারাপ, খুব খারাপ, শুধু তোর জন্য খারাপ, আর কারোর জন্য নয়। যেদিন তোর সাথে কিছু না করেও মিথ্যা অপবাদ মাথায় নিয়েছিলাম, সেদিনে তোকে নিজের করে নেওয়ার প্রতীক্ষা করেছি, আর সেটা পূরণও করব। এখন যা, তুই তোর কাজ কর, আমার অনেক কাজ আছে। কোনো কথা না বলে চলে যাচ্ছি আমি। ওনার সাথে কথা বলে কোনো লাভই নেই আমার। যাই বলি না কেন, তার উল্টো কথা বলবেনই উনি। হঠাৎ ওনার কথা কানে আসায় থমকে গেলাম আমি। শোন, আচ্ছা না থাক, যা গিয়ে খেয়ে নে। না বলি ফেলে আজ নিজ হাতে আমার জন্য রাতে বিরিয়ানি রান্না করিস, খুব খেতে ইচ্ছে করছে। আমি পারবো না, আমার ভালো লাগছে না। পারতে তো তোকে হবেই। বললাম তো পারবো না। ঠিক আছে, করিস না, তবু চাচাস না। রান্না না করলে মিষ্টি আছে, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়বো, নো প্রবলেম। বলে হাত ঘড়ি পড়তে পড়তে রুম থেকে হন হন করে বেরিয়ে গেলেন উনি। কি বললো শয়তানটা, বোঝার চেষ্টায় আছি আমি, কিন্তু মস্তিষ্ক কাজ করছে না আমার। অতঃপর হাবলার মতো কিছুই বুঝলাম না আমি। আধ ঘন্টা ধরে রেস্টুরেন্টে মায়ের জন্য বসে আছে আমি, কিন্তু ওর আসার কোনো নামই নেই। এতক্ষণ তো লেট হওয়ার কথা নয়, আজ যতই লেট হোক ওর সাথে কথা বলে তবেই বাসায় ফিরবো আমি। কেন সেদিন সকলের কাছে আমার নামে মিথ্যে কথা বলল, সবটা জানতে হবে আমায়। কিছুক্ষণ পরই ওকে আসতে দেখলাম আমি। আমার কাছে এসে সামনে থেকে চেয়ার টেনে মুখোমুখি বসে পড়ল মাহি। মুখে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, হে হ্যান্ডসাম, কি মনে করে আমাকে এত জরুরি তলব করলে? কোনো সমস্যা নাকি? ওর হাসির প্রত্যুত্তরে একটা হাসি দিয়ে বলে উঠলাম, তুমি বসো, খুব জরুরি একটা কথা আছে বলেই এত জরুরি তলব করলাম। এনিথিং সিরিয়াস? খুব সিরিয়াস। যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দিও, নইলে তোমার কপালে শনি আছে, এ মনে রেখো।
তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলার মতো কাজ করেছো তাই। কি এমন করেছি আমি? অনেক কিছু। আমি সেদিনের ব্যাপারে জানতে চাই, যেদিন নাদিয়াকে কোন একজন মলিস্ট করার চেষ্টা করেছিল। সে কে ছিল, তার সাথে তোমার কানেকশন কি, আর ওই ছেলেকে বাঁচাতে সবার সামনে আমার বদনাম করেছিলে কেন? এসব প্রশ্নের উত্তর চাই আমি। আমি কি করে জানবো? এসব প্রশ্নের উত্তর আমি কি করে দেবো? আমি তো কিছু জানি না। আমাকে নাদিয়া যা বলেছে তাই সবাইকে বলেছি, এর বাইরে কিচ্ছু বলিনি। জাস্ট স্টপ। আমার নাদিয়ার নামে আর একটা মিথ্যে কথা বলবে না। আমার নাদিয়া সব সত্যি বলেছে, কিন্তু তুমি ইচ্ছে করে সবার সামনে আমাকে ক্যারেক্টারলেস প্রুভ করেছ। বলো কেন? এসব তোমাকে কে বললো? আমি কোনো মিথ্যে কথা বলছি না। নাদিয়া যা বলেছে তাই বলেছি। আর তোমার নাদিয়া মানে? চুপ। আর মিথ্যে বলে লাভ নেই। আমার নাদিয়া মানে আমার নাদিয়া। নাদিয়া সব বলে দিয়েছে আমায়, এখন সবটা জানি আমি। তাই নাটক করো না। কেন সব করেছ ভালো ভালো বলো আমায়। নইলে যা নাদিয়ার সাথে হতে গিয়েও হয়নি, আজ সেটা তোমার সাথে করব। দেখো নাদিম, আমাকে এভাবে ঠেট দিয়ে আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না, কারণ আমি যা বলেছি সব সত্যি, কোনো মিথ্যা নেই। তাছাড়া শুধু যে আমি বলেছি এমন নয়, তোমার ঘরে তো শার্টও পাওয়া গেছে। তাহলে এখানে আমার দোষ কোথায়? আর দোষ যদি কারোর থেকে থাকে তাহলে সেটা নাদিয়ার। নাদিয়াকে জিজ্ঞেস করো তুমি। শার্ট এমনি এমনি পাওয়া যায়নি। কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য আমার রুমে ওটা রেখে দিয়েছিল। তখন এত মাথা ঘামায়নি, কারণ তখন জানতাম সব নাদিয়া বলেছে। কিন্তু এখন জানি নাদিয়া নয়, সব তোমার চাল। বলো কেন এমন করলে? বললাম তো আমি কিছু করিনি। শুধু শুধু আমার পেছনে না পড়ে আসল লোকটাকে ধরার চেষ্টা করো। আসল লোক মানে? কে সে? কে সে লাল শার্ট পরা ছেলে? বলো। সরি নাদিম, আমি কিছু বলতে পারবো না। শুধু এটুকুই জেনে রাখো, যদিও কথাগুলো আমার বানানো, তবুও তার পেছনে অনেক বড় কারণ আছে। পারলে সেই কারণগুলো খুঁজে বার করো। তুমি কেন এটা করেছো বলো, আর সেই কারণ আমি খুঁজতে পারবো না। তুমি বলো, আমি শুনে। বললাম তো, দায়ে পড়ে, আর কিছু না। এসব রসের বেড়া ছেলে আটকে থাকা আমার পছন্দ নয়। সোজাসুজি বলো কি হয়েছিল সেদিন, আর কে ছিল সে। যদি না বলো তাহলে কিন্তু আগে যা বলেছে এবার তাই করব। তুমি কি সত্যি বলছো? সত্যি সত্যি এসব করবে নাকি? মুখ না খুললে এটাই করব, তাই আগে বলছি, ভালোই ভালোই বলে দাও। ঠিক আছে, বলছি আমি। এই তো, গুড গার্ল, নাও স্টার্ট। কে সে? সে কি আমি নিজেই জানি না। আমিও মুখোশের আড়ালেই দেখেছি ওনাকে। এই কাজটা করার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু তবুও করতে হয়েছে। ওই দিনে ওনাকে দেখেছি, আর কখনো দেখিও নি। কেন করতে হয়েছে? আর একদিনের পরিচয় লোকটার কথায় কাজটা করতে রাজি হয়ে গেলে? কারণ লোকটা আমাকে ভয় দেখিয়েছিল, আর আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, ঘাবড়ে গেছিলাম। কিসের ভয়? কি এমন বলেছিল যে ঘাবড়ে গেলে? লোকটা যখন নাদিয়া রুম থেকে বেরিয়ে আসে তখনই আমার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছে। তখন ওনাকে কিছু জিজ্ঞেস করার আগে আমার গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে পড়ে, তাই ভয় পেয়ে যায় আমি। তখন আমাকে বলে তোমার ঘরে ওর পরনে শার্ট রেখে দিতে। আর আমি যা বলেছি সবটা যেন সবার সামনে বলি, আর যদি না বলি তাহলে তোমাকে আর আমাকে জানে মেরে দেবে। আর এটা শুনে ভয় পেয়ে যাই আমি। লোকটা ভয় দেখালো আর তুমি চেনা নেই জানা নেই অমনি ভয় পেয়ে গেলে? আশ্চর্য, তোমার কথাগুলো কেন জানে না বিশ্বাস হচ্ছে না আমার। বিশ্বাস করো নাদিম, এটাই সত্যি। আমি যা করেছি নিজে বাঁচতে আর তোমাকে বাঁচাতে গিয়ে এসব করেছি। মায়ের চোখ মুখ থেকে বুঝে গেছে আমি সত্যি বলছো। কিন্তু সেই লোকটা কে? কে সে যে নাদিয়ার সাথে এত খারাপ ব্যবহার করলো? কে সে? সবটা জানতে হবে আমায়। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, এটাই জানার ছিল আমার। তবে যাই হয়ে যাক না কেন, নাদিয়ার সাথে কে এমন করার চেষ্টা করেছে তাকে ঠিকই খুঁজে বার করবো আমি। আর সেদিন সকলের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করিয়ে ছাড়বো। নাদিম, তুমি নাদিয়াকে প্লিজ বলো আমি যেন ক্ষমা করে দেয়। আমি না এসবে কিছুই চাইনি, তবু মেয়েটাকে কষ্ট দিয়েছি। সেদিনে ঘটনার জন্যই আন্টি আর তিতলি এখন ওকে সহ্য করতে পারে না। অনেক কষ্টে দিন কাটাচ্ছে মেয়েটা, সবটা আমার জন্য। আমি যদি সেদিন মিথ্যে না বলতাম তাহলে আন্টি আগের মতোই নিজের মেয়ের মতো আদর দিতেন, ভালোবাসাতে আগলে রাখতেন। সরি নাদিম, আই এম সো সরি। আচ্ছা, তুমি যে তোমার করা কাজের জন্য অনুতপ্ত, এটাই অনেক। যাই হোক, ভালো থেকো, আসছে। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছি আমি। আজ হাজারো প্রশ্ন মনে বাসা বেঁধেছে আমার। নাদিম ভাইয়া নাকি নাহিদ ভাইয়া, কে হবে আমার জীবনসঙ্গী? নাহিদ ভাইয়া, যাকে বড় ভাই ছাড়া কিছুই ভাবিনি আমি, সেই কিনা হতে যাচ্ছে আমার স্বামী।
আর বাকি রইল নাদিম ভাইয়া। ওনাকে আগে যতটা ভালো লাগতো এখন কেন জানি আরও বেশি ভালো লাগে। কেমন আকৃষ্ট হয়ে পড়েছি ওনার উপর। পিছনে সব কিছু কেন জানি না ভুলে যাচ্ছি আমি। ওনার রুট ব্যবহার, অত্যাচার, অবহেলা, অপমান সব ভুলে যেতে চাই। কিন্তু কেন 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 কেন? এসব তো ভুলার নয়। পার্টিতে এত বড় অপমান, সেই দিন বাসায় মামুর সামনে আমায় ক্যারেক্টারলেস প্রমাণ করেছিল। কি করে ভুলে যাচ্ছি আমি? কেন ওনাকে দেখলে বুক ধুকপুক করে আমার? কেন নিজের অজান্তে হেসে উঠি আমি? ওনার বলা কথাগুলো কেন ফেলতে পারি না? আজকে ওনার পছন্দের বিরিয়ানি রান্না করতে মন চাইছে কেন? কি হয়েছে আমার? আমার ভাবনাগুলোকে আকাশে ভাসিয়ে দিয়েছি আমি। তখন পাশে কারো উপস্থিতি টের পেলাম আমি। নাহিদ ভাইয়া। তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। আচ্ছা শোন, পরশু বিয়ে, তাই কালকে কেনাকাটা করতে বের হব। তুই সকাল সকাল রেডি হয়ে নিস। কেনাকাটা? কিসের কেনাকাটা? আর সেখানে আমি কি করব? তিতলি আর টিয়াপুকে নিয়ে যান। আরে বাবা, তোর বিয়ে আর কেনাকাটা করতে তুই যাবি না? ও না ভাইয়া, আপনারা যান, আমি যাব না। আমার এসব ভালো লাগে না। সত্যি যাবি না? না। ওকে, তাহলে তোকে আর জোর করব না। আমার অনেক কাজ আছে, তুই থাক, আমি আসছি। মানুষটাকে যত দেখি ততই অবাক হই আমি। আমার সব সময় ভালো মন্দের খোঁজ নেয়, কখনো মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে বলে না। সব সময় অন্যের ইচ্ছা অনিচ্ছার দাম দেয়, নিজের কথা ভাবে না। না, এই টেবিলের জন্য বিরিয়ানি রান্না করব না আমি। এবার থেকে নাহিদ ভাইয়ের চাওয়া পাওয়াগুলোকে দাম দিব। রাত প্রায় 2টো। সমস্ত শরীরে কেমন ব্যথা পাচ্ছি আমি। নড়তেও পারছি না, যেন চেইন দিয়ে কেউ বেঁধে রেখেছে আমায়। দু চোখে প্রখর ঘুম, তবুও চোখ মেলে তাকালাম আমি। ভালো মতো নিজেকে দেখে অবাক আমি। কি এসব? নাদিম ভাইয়া আমাকে জড়িয়ে শটান হয়ে শুয়ে আছেন উনি। তবে উনি জেগে নেই, ঘুমিয়ে পড়েছেন। ওনাকে দেখেই মাথায় আগুন জ্বলে উঠল আমার। ইচ্ছে করছে একটা লাথি দিয়ে বিছানা থেকে ওনাকে ফেলে দেই। অশুভ ইতর প্রাণী, এখানে এসেছিলেন কেন? তোর মরার আর জায়গা ছিল না? এখানে এসে মরতে হলো? হায় হায়, এখন এই ভারী শয়তানটাকে এখান থেকে বিদায় করব কি করে আমি? এই ঘুমিয়ে পড়, এত ভাবিস না। দেখ, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। তুই চুপ করে শুয়ে পড়। ওনার কথায় ব্রুকুসকে তাকালাম আমি। আরে, এটা তো মরেনি, এখনো বেঁচে আছে। দূর, জেগে আছে। আপনি আপনি এখানে কেন? যান, নিজের রুমে যান। চোখ বুঝে বলে উঠলেন উনি। না, যাব না। এই ডেবিল কি বলে এসব? যাবি না মানে? মামা বাড়ির আবদার নাকি? তুই যাবি, তোর বাপ দাদার 14 গোষ্ঠী যাবে। কিন্তু সমস্যা একটাই, এই দানবকে থুক্কু ডেবিলকে বিদায় করতে পারছি না। 14 গোষ্ঠী বিদায় করব কি করে? এটা তো ভারী চিন্তার বিষয়। থাক, এখন তো সবাই আসেনি, তাই এত ভেবে লাভও নেই। ডেবিল একা এসেছে, আপাতত তাকেই বিদায় করি। কি হলো? যান বলছি। কি কানে যায় না? যায় না। আবার যাও, কিন্তু এখন শোনার ইচ্ছা নেই। এ তো আজব লোক। আপনার রুম থাকতে আমার রুমে থাকবেন কেন? এবার আপনার রুমে যান প্লিজ। যাই, তবে এক শর্তে। যদি শর্ত মানিস তাহলে যাব, আর যদি না মানিস তাহলে আজকে এখানেই থাকবো। ওনার কথা শুনে খানিকটা ভ্রু কুঁচকে গেল আমার। শর্ত? কি শর্ত? তেমন কিছু না, তোর সাধ্যের বাইরেও না। যদি চাস তাহলে করতে পারবে, আর যদি না চাস তাহলে পারবি না। ঠিক আছে, আগে বলুন, তারপর দেখছি পারি কি না। না, আগে বল পারবি? না, কথাটা না শুনে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, বাদ দিলাম বলছি, কিন্তু পরে না করা চলবে না, ঠিক আছে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। লাফাঙ্গা কোথাকার, তোর কথায় কথায় সব হবে নাকি? কিচ্ছু করব না, দেখব তুই আমায় কি করতে পারিস। রোজ সকালে উঠে সবার আগে আমার ঘরে যাবে, গিয়ে আমাকে মিষ্টি সুরে ডেকে ঘুম থেকে তুলবি, লাইক এইভাবে। ওগো শুনছো, উঠে পড়ো না প্লিজ, প্লিজ লক্ষ্মীটি উঠে পড়ো। ওনার কথা শুনে 440 বলে শখ খেলাম আমি। বলে কি এই ডেবিল? ছি, কি নোংরা হচ্ছে দিন দিন। চোখ দুটো রসগোল্লার মতো করে অ্যাংরি ফেস নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি আমি। আরে বাবা, রাখছিস কেন? এটা জাস্ট ফান ছিল, আর কিছু নেই। এবার আসি আসল কথায়। রোজ সকালে আমার কফি নিয়ে আমার ঘরে যাবে, তখন যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ভালো, নইলে তুই ডেকে তুলবে। এই যা, আর কিছু না। আমি পারবো না। আপনার মতো লোককে কফি বানিয়ে দিই, সেটাই অনেক। আর কিচ্ছু করতে পারবো না। আপনি আসতে পারেন। তাহলে আমি যাচ্ছি না, এখানে থাকছে।
বেশি বাড়াবাড়ি করলে মাকে ডেকে এনে তোকে ছাড় খাওয়াবো। আর সকালে তোকে আমাকে একসাথে দেখলে এমনি তোর 12টা বাজিয়ে দেবে সবাই। এবার বল কি করবি? ঝাড় খাওয়ার জন্যই যে আমার জন্ম, আপনার জন্য না হয় আরও কয়েকটা খাবো। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ি। সকালে যখন সবাই দেখবে আমরা একসাথে, তখন সবাই কি ভাববে বুঝতেই পারছিস। সবার কথা নয় বাদই দিলাম, তোর উড বি হাজব্যান্ড সেকে ছেড়ে দেবে, বদনাম হবে তোর, বাবার কাছে আবার ছোট হবি। শয়তানের কথাগুলো ফেলার মতো নয়। সত্যি যদি এরকম কিছু হয় তাহলে কেউ ছেড়ে আমার কথা বলবে না। এখন ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। 7-5 না ভেবে ঠিক আছে আমি রাজি, এবার আপনি আসতে পারেন। যাচ্ছে, আর কথাগুলো যেন মনে থাকে, নইলে খবর আছে এ আসছে। বলে চলে গেলেন উনি। উফ, অসহ্য। আজকে আমার বিয়ে। এই দিনটাকে কেন্দ্র করে হাজারো স্বপ্ন ছিল আমার। আমার বাবা মাও অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ তা কিছুই পূরণ হচ্ছে না। বাবার কত ইচ্ছে ছিল তার মেয়ের ধুমধাম করে বিয়ে হবে, এই শহরের সবাই জানবে, কিন্তু কিছুই হলো না। সব কেমন পাল্টে গেল, বদলে গেল আমার জীবন। নাহিদ ভাইয়াকে স্বামী মানতে কষ্ট হচ্ছে আমার। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছি আমি, কারণ আমি যেন কত শত অভিযোগ জমেছে আমার। কিন্তু এই অভিযোগ কার প্রতি? কে সে? নাদিম ভাইয়া? উনি কেন? ওনার প্রতি দরদ এত টান আমার কি হন উনি? কিছুই তো না। তাহলে আজ এত করে টানছেন কেন উনি আমায়? কেন মনে হচ্ছে উনিই আমার সব? আচ্ছা, তবে কি ওনাকে ভালোবেসে ফেললাম আমি? না না, এটা কি করে সম্ভব? আমি তো ওনাকে ঘৃণা করি, ভালোবাসি না। উনি খুব খারাপ। আমার সাথে কত বাজে ব্যবহার করেছেন, কত ছোট করেছেন, কত অপমান করেছেন। তাহলে তাহলে কেন এসব মানতে পারছি না? কেন ওনাকে ছেড়ে থাকার কথা মনে হলে কষ্টে মরে যাচ্ছি? কেন কেন কেন? সকাল থেকে কোথাও আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন নাদিম ভাইয়া? ওনার সাথে কথা বলাটা খুব জরুরি আমার। ওনাকে না দেখে থাকতে কষ্ট হচ্ছে আমার। সকালে রুমে গিয়েও ওনাকে পেলাম না আমি। রুমে বসে ওনার কথা ভাবছি আমি। তখনই তিয়াপু পাশে বসলেন আমার। মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, নাদিমকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? আপুর এমন প্রশ্নে চমকে উঠলাম আমি। আমি নাদিম ভাইয়াকে ভালোবাসি? সত্যি কি ভালোবাসি? আমি অবুঝের মতো মুখ করে তাকিয়ে আছি আপুর দিকে। কিরে বল না ভালোবাসিস? না, জানি না আমি। তাহলে ওর চিন্তায় এতটা অধীর কেন তুই? কেন এত উদাসী? কেন এত এত প্রশ্ন তোর চোখে মুখে বলতে পারিস না? আপু, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবে কোথাও না কোথাও খুব খারাপ লাগছে আমার। কেন জানি না, কিচ্ছু ভালো লাগছে না। নাদিম ভাইয়াকে কোথাও দেখছি না, তাই সত্যি অস্থির লাগছে। খুব চিন্তা হচ্ছে ওনার জন্য আমার। জানি আমি, এটাই হবে, কারণ তুই ওকে ভালোবাসিস। সেটা প্রথমে না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছিস। এখনো সময় আছে বোন, এই বিয়েটা বন্ধ কর, নাইলে তোর সাথে সাথে ভাইয়ার জীবনটাও নষ্ট হয়ে যাবে। প্লিজ এটা করিস না। না আপু, আমার যতই কষ্ট হোক না কেন, মামুর কথার অবাধ্য হতে পারবো না আমি। মামুকে এভাবে ছোট করতে পারবো না। তাছাড়া নাদিম ভাইয়া তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে এইসব নিয়ে এত ভেবে কী লাভ? এগুলো তোর ভুল ধারণা। একটা সময় ছিল নাদিম তোকে খুব ভালোবাসতো, কিন্তু পরে যা ঘটেছিল তাতেও ক্ষেপে গিয়েছিল। আর এটা ওর জায়গায় থেকে যে কেউ করতো। তখন এভাবে তোকে নিয়ে ভাবতো না, কিন্তু এখন ভাবে, এখন ভালোবাসে তোকে। তাই জেদ কিংবা অভিমানের বশে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে তিনজনের কষ্ট পেতে হয়। প্লিজ আপু, বাদ দাও। আমি আর শুনতে পারছি না। থামো তুমি, আমার মাথায় কাজ করছে না। আচ্ছা, যদি ভালোই বাসতো তাহলে এত অপমান কেন করতো আমায়? ভালোবাসার মানুষকে কি অপমান করা যায়, কষ্ট দেওয়া যায়? তুমিই বলো। যায়। যখন ভিতরে ভিতরে তার জন্য রাগ থাকে, তখন তাকে নিয়ে যা ইচ্ছা করা যায়। তাহলে এখন যে তাকে ভালোবাসে সেটা বুঝছিস না তুই? হ্যাঁ, যাই হোক, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার তোর ইচ্ছা। আসছি। পৃথিবীটা থমকে যাচ্ছে। আমার কি হচ্ছে এসব? কি করব আমি? লাল বেনারসি পরে রুমে বসে আছি আমি। এখনো নাদিমের জন্য এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু না, কোথাও নেই। এবার খুব ভয় লাগছে আমার। রাগের বসে কিছু করে বসেনি তো? না না, কি করবে? এমনি কোনো কাজে গেছে হয়তো, ঠিক ফিরে আসবে। কিন্তু কখন আসবে? বিয়েটা হয়ে যাওয়ার পর? খুব তো বলেছিল তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না।
তাহলে এখন কোথায় উনি? কিছুক্ষণের মধ্যেই রুমের মধ্যে প্রবেশ করলো আপু। নিচে আমার ডাক পড়েছে। মামুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। মামুর কথার বিরুদ্ধে কিছু করতে পারবো না, বিধায় চুপ করে আছি। নইলে এতক্ষণে কি যে হতো কে জানে। তিতলি আপু মামির পাশে আছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে এসব বিষয়ে চরম বিরক্ত সে। আমাকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল আপু। এবার বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। বুকের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। কেমন চিনচিন ব্যথা করছে আমার। অশান্তি বেড়েই চলেছে। তার মধ্যে কাজী সাহেব বলে উঠলেন, বল মা, কবুল। কথাটা শুনে চমকে উঠলাম আমি। কেন চমকাবো না, নিজেই জানি না। এটা তো হওয়ারই ছিল। তাহলে কবুল বলার জন্য সকলে রীতিমতো জোর করছে আমায়, কিন্তু বলতে পারছি না আমি। কোথায় যেন আটকে যাচ্ছি। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। গলা দিয়ে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ আমি। এরই মধ্যে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছেন মামি। তাই নিজের মনকে শক্ত করে যেই বলতে যাব, তখনই একজনের গলা কানে এলো আমার। এই সুর তো আমার চিরচেনা। উনি এখানে, কিন্তু এটা কি করে পসিবল? দাঁড়িয়ে চোখের সামনে ওনাকে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না আমি। চোখ ডলে আবার তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল আমার। দৌড়ে ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম আমি। এইটাই যে চির শান্তির স্থান আমার। উনিও আস্তে পিষ্টে জড়িয়ে নিলেন আমায়। অস্পষ্ট সুরে বলে উঠলাম আমি, আম্মু বলে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমাকে জড়িয়ে আম্মুও কাঁদছেন। অনেকক্ষণ দুজনে এইভাবে থাকার পর কেউ আমাকে আম্মুর থেকে ছাড়িয়ে নিল। এই বাজে খারাপ লোকটাকে সেটা দেখার জন্য চোখ তুলে তাকালাম আমি। নাদিম ভাইয়া আমাকে বুকে জড়িয়ে বললেন, কাঁদিস না নাদিয়া, সব ঠিক হয়ে যাবে। ওনাকে ছাড়িয়ে স্থির হয়ে দাঁড়ালাম আমি। রেহানা, তুই বেঁচে আছিস? আম্মুকে দেখে এখানে উপস্থিত সবাই অবাক। আমি তো কম অবাক নই। আম্মু আর আব্বুর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে আম্মু এখানে কি করে? আম্মু এখানে, তাহলে আব্বু কোথায়? হ্যাঁ ভাইয়া, বেঁচে আছি আমি। রেহানা রে, আজ আমার থেকে খুশি কেউ নয়। তোমরা সবাই দেখো আমার রেহানা বেঁচে আছে। কিন্তু তুই কি করে বাঁচলি? যখন লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন মনের মধ্যে একটা আশা ছিল তোর কিছু হয়নি, একদিন ঠিক ফিরে আসবি। দেখ, সত্যি তুই ফিরে এসেছিস। ওই অ্যাক্সিডেন্টে কপাল জোরে আমি বেঁচে গিয়েছিলাম। নাদিমের কাছ থেকে শুনেছি রোহান নাকি। বলে কেঁদে উঠলেন আম্মু। আম্মু কেঁদো না প্লিজ। এতদিন জানতাম তোমরা সবাই আমাকে একে ফেলে এতিম করে চলে গেছো। এখন সবাই দেখো আমি এতিম নই, আমার মা আছে। দেখেছো মামি, আমার আম্মু বেঁচে আছে। তুই শান্ত হ মা। রেহানা, এতদিন তুই কোথায় ছিলিস? আর নাদিম ওকেই বা পেলি কোথায়? তাহলে শোনো, তোমরা অনেক কিছুই জানো না এখনো। আমাদের অ্যাক্সিডেন্টটাও অ্যাক্সিডেন্ট ছিল না, প্রি প্ল্যান ছিল। প্রি প্ল্যান মানে? কেউ একজন ইচ্ছে করে আমাদের গাড়ির ব্রেক কেটে রেখে দেয়, যা টের পাইনি আমরা। তাই মাঝপথে আমাদের গাড়ি ব্রেক ফেল করে। তখনই নাদিয়ার বাবাকে হারিয়ে ফেলি আর আমি বেঁচে যাই। এর পেছনে সেই লোকটা ছিল যে নাদিয়াকে অপমান করতে চাইছিল। যখন আমরা জানতে পারি সেই লোকটা আমাদেরই খুব কাছের একজন, তখনই আমাদের মারার জন্য মরিয়া হয়ে ওঠে সে। সবার সামনে নাদিমকে দোষী প্রমাণ করে নিজে বেঁচে যায়। আর আমরা ভুল বুঝি নাদিমকে, কিন্তু আসল কালপ্রিট অবধি পৌঁছাতে পারিনি। আমিও বাঁচতাম না যদি না নাদিমের বন্ধু আমায় না বাঁচাতো। এতদিন কোমায় ছিলাম আমি, যার ব্যয়ভার বহন করেছে নাদিম। ওই দিন অ্যাক্সিডেন্টের পর আমাকে সাকিব ওখান থেকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তখন আমায় চিনতো না ও। কিছুদিন আগে সাকিবের সাথে হসপিটালে যায় নাদিম। সেখানে গিয়ে আমাকে চিনে ফেলে। এরপর নাদিম উন্নত চিকিৎসার ব্যবস্থা করে আমাকে সুস্থ করে তোলে। আম্মু কি বলছো তুমি? তোমাদের মারার চেষ্টা করা হয়েছিল? কে করেছিল এটা? কে, যার জন্য আমার বাবাকে হারিয়েছি? আমি তোমাকেও কাছে পাইনি। কে সে আম্মু? নাম বলো তার। আজ সবটা বলবো আমি, কিন্তু ভাইয়া আজ নাদিয়া এভাবে সেজেছে কেন? দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। হ্যাঁ রে, আজ বড় খুশির দিন। আজ তো নাদিয়ার বিয়ে। কত আশা করেছিলি মেয়ের বিয়ে দিবি, নিজ চোখে দেখবি। দেখ, শেষ পর্যন্ত তাই হচ্ছে। বড় করে বিয়ের ব্যবস্থা করতে পারিনি, এটা ঠিক, ছোটখাটো ভাবে বিয়ে দিচ্ছি। এটা তো ভালো কথা ভাইয়া, কিন্তু কার সাথে বিয়ে? বর কে? ওই তো আমার বড় ছেলে আর তোর ভাইপো নাহিদ। না ভাইয়া, এটা কিছুতেই হতে পারে না। এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। কেন রেহানা? কারণ ও সেই ছেলে যে নাদিয়াকে অসম্মান করতে চেয়েছিল। সেটা আমরা জানতে পারায় আমাদের মেরে ফেলার প্ল্যান করেছে।
এবং ফাইনালি আমাকে মারতে পারেনি, কিন্তু নাদিয়ার বাবাকে ঠিকই মেরে দিয়েছে। রেহানা, আম্মু, এইসব কি বলছো তুমি? তোমার কথাও ভুল হচ্ছে। ভাইয়া কেন এসব করতে যাবে? ভাইয়া তো এমন নয়। ভাইয়া কত ভালো, সব সময় আমাকে সাপোর্ট করে, আমাকে বোঝে। এটা ওর মুখোশ। লোক সমাজের সকলের কাছে ভালো হলেও পিছনে একজন রংরা কুৎসিত মনের মানুষও। তাই তো তোর ক্ষতি করতে চেয়েছিল। ও তোর বাবার খুনি নাদিয়া, তোর বাবার খুনি। ভাইয়া, আমি যা বলছি সব সত্যি। না না, এ হতে পারে না। আমার নাহিদ এমন ছেলেই নয়। না আন্টি, উনি যা বলেছে সব সত্যি, একটা কথা মিথ্যা নয়। ও আমাকেও মৃত্যুর ভয় দেখে ব্ল্যাকমেল করেছে। সেদিন নিজের প্রাণের ভয় নাদিমকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজকে আর চুপ থাকবো না। ওই সেই যে এত কিছু ঘটিয়েছে, ভদ্র সমাজের আড়ালে মুখোশধারী একটা শয়তান। ও, এখন সবাই সবটা জেনে গেছে, তাহলে আর লুকানোর কিছুই নেই। হ্যাঁ, সবকিছু আমিই করেছি। নাহিদ তুই? কিন্তু কেন? হ্যাঁ বাবা, কারণ আমি নাদিয়াকে ভালোবাসতাম, কিন্তু ওই মেয়েটা আমার ভাইয়াকে ছেড়ে কিছুই ভাবতো না, যেটা সহ্য করতে পারতাম না আমি। আর ঠিক সেই কারণেই ওই দিন ওকে অসম্মান করার প্ল্যান করি, যাতে ফুপাফুপি পরবর্তীতে ওকে আমার সাথে বিয়ে দিতে বাধ্য হয়। তখন তো সমাজ ওকে মানতো না, কেউ ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইবে না। কিন্তু নাদিম আমার সব প্ল্যানে জল ঢেলে দিল, তাই নিজেকে বাঁচাতেই মাহিকে ব্যবহার করি আমি। সবকিছু আমার নিজের মতনই সাজাই, কিন্তু ফুপা আমার সব প্ল্যান গরমিল করে দিল। কোথা থেকে যেন সবকিছু জেনে যায়, তাই ওদের শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আমার হাতে। কিন্তু এত কিছুর পরও আবারও ফুপি তুমি বেঁচে গিয়ে সবকিছুতে পানি ঢেলে দিলে। এই, কে তোমাকে বাঁচতে বলেছিল? ফুপার সাথে মরতে পারলে না? যদি মরে যেতে তাহলে আমাকে এমন দিন দেখতে হতো না, সকলের কাছে এত ছোট হতে হতো না। তুই ছি। আচমকা এমন আওয়াজে চমকে উঠলাম আমি। মামু ভাইয়াকে মারছেন? ছি, উনি কি মানুষ? ওনাকে কিনা সবসময় ভালো মানুষ, একজন ভালো ভাই ভেবে এসেছি, এখন উনি কিনা আমার বাবার খুনি, আমার সাথে অসভ্যতম করতে চেয়েছিলেন। ছি ছি ছি। আজ ভাবতেও খারাপ লাগছে, তুই আমার বড় ছেলে, তোকে সবসময় নাদিমের থেকে ভালো সেন্সিটিভ মনে করে এসেছি, আর আজ কিনা তোর আসল রূপ বের করে দিলি। সত্যি তোকে আমরা চিনতে পারিনি, তুই মানুষ নস, আস্তে একটা ডেভিল। ছি ভাইয়া, ছি। আপনি এতটা নীচ, আপনাকে এতটা শ্রদ্ধা সম্মান করতাম আমি, আর তার বিনিময় এইটা পাওনা ছিল আমার। আপনি কিনা আমার বাবা মাকে মারতে চেয়েছিলেন, আমার সাথে যা ইচ্ছে করলেন, তাই বলে আমার বাবা মাকেও ছাড় দিলেন না। ছি। এত ছিছি করো না বাবা, এখানে শয়তানের কি দেখলে তুমি? এই নাদিয়াকে সবসময় ভালোবেসে এসেছি আমি, কিন্তু পাত্তা পাইনি, তাই বাধ্য হয়েছি ওই দিন ওই ব্যবহার করতে। আমি এমনই নাদিয়া, আমি তোমার জেসে লাভার নই মিস নাদিয়া, আমি ও ডেভিল লাভার। থামো ভাইয়া, এটা কখনো তোমার ভালোবাসা হতে পারে না। তুমি নাদের সাথে যা করেছ সেগুলো কোনো মানুষ মানুষের সাথে করে না। নিজের ফুপাকে শেষ করতে চেয়েছিলে, ভাবতেই পারছি না। অফিসার, ওনাকে অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট করবে? হেসে উঠল ভাইয়া। ওর এমন সময় এমন ভয়ঙ্কর হাসি দেখে ভয়ে চুপসে গেছি আমি। আমাকে অ্যারেস্ট করবে? এত ক্ষমতা কারে ভাই? কেন, আমরা আছি কি করতে? তাই নাকি? তাহলে করেন অ্যারেস্ট, দেখি কত ক্ষমতা আপনাদের। বলে আমার মাথায় কান তাক করে দাঁড়ালো ভাইয়া। কেউ যদি এক পা এগোই তাহলে নাদিয়াকে এখানে ঠুস করে হাওয়া করে দেব আমি। অফিসার, আপনার টিমকে বলেন পিস্তল ফেলে দিতে, নইলে এক্ষুনি ওকে শেষ করে দেব। না না নাহিদ, তুমি নাদিয়াকে ছেড়ে দাও। ওর জন্যই মরতে মরতে বেঁচে উঠেছি আমি। এখন ওর কিছু হলে আর বাঁচবো না আমি। তাহলে সবাইকে বলো আমাকে যেতে দিতে, তবেই তোমার মেয়ে প্রাণে বাঁচবে, নইলে নয়। সকলে পিস্তল মাটিতে রেখে দাঁড়িয়ে আছে। এখন কি হবে আমার? কে বাঁচাবে আমায়? আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন নাদিম ভাইয়া। ওনাকে দেখে উত্তেজিত হয়ে বলে উঠলেন উনি, নাদিম, যেখানে আছে সেখানে থাক, নইলে নাদিয়াকে মেরে দেব কিন্তু। কে না করেছে তোমায়? মেরে দাও ওকে, ও মরে গেলে কিচ্ছু যায় আসে না। তাই তুমি ওকে কি করলে না করলে সেটা দেখার বিষয় আমার নয়। নাদিম, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বারবারের দেখছো কি? বলে একটা লাথি দিল ওনার হাতে। বন্দুকটা হাত ফুসকে বেরিয়ে গেল ওনার হাত থেকে। সেই সুযোগে বন্দুক আর আমাকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। দেখলো তো, ভাইয়াকে ধরে তোমায়। মুহূর্তেই নাহিদ ভাইয়াকে ঘিরে ধরল পুলিশ। নাদিয়া শুধু আমার, আর কারণ। আর আগে কি যেন বলেছিলে তুমি? ওর ডেভিল লাভার। কথার আমার কাছে হাস্যকর মনে হয়েছে। কারণ কি জানো? কারণ হলো তুমি কখনো ওকে ভালোবাসোনি।
যদি ভালোবাসতে তাহলে ওর ক্ষতি করার চিন্তা করতে পারতে না। ও তোমার ভালোবাসা, আর সে ভালোবাসাকে কি দিয়েছো তুমি? কিছুই না। উল্টো ওর চাচা চাচিকে নিজের দলে টেনে মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছ। বাড়ি ছাড়া করে এই বাড়িতে সকলের অত্যাচার সহ্য করে বাবার রাজকুমারীকে চাকরানি মতো থাকতে বাধ্য করেছ। এগুলো তোমার ভালোবাসা ছিল, তাই না? ভালোবাসা কাকে বলে তুমি জানোই না। নাদিয়া কেন, কোনো মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই তোমার। অফিসার, ওনাকে নিয়ে যান। তুই আমার ভাই হয়ে এমন করলি? কাজটা ভালো করলি না ভাই। অফিসার চলুন। ওনাকে নিয়ে চলে গেল অফিসার। মামি কিছুতেই এটা মানতে পারছে না। ওনার বড় ছেলে এমন। মামু ভেঙে পড়েছেন। ভাইয়া এমন কিছু করতে পারেন এটা কেউ ভাবতেই পারেনি। ওনার জন্যই আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছে। কিছু ভাবতে পারছি না, সব কিছু কেমন যেন অবাস্তব মনে হচ্ছে আমার কাছে। সকলের মধ্যে নীরবতা বিরাজমান। সেই নীরবতা ভেঙে নাদিম ভাইয়া বললেন, ফুপি, আমি একটা কথা বলতে চাই। আমি জানি তুমি আর ফিরবে না। আমি নাদিয়াকে বিয়ে করতে চাই। হয়তো তোমাদের মতো এত আদর যত্ন দিয়ে রাখতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। বিলাসিতার অভাব হতে পারে, কিন্তু ভালোবাসার অভাব হবে না। হ্যাঁ রে রেহানা, আমি এক্সেলের জন্য ওকে সাজিয়েছিলাম, কিন্তু সে যে এতটা খারাপ বুঝতে পারিনি। তাই তোর কাছে নাদিয়াকে আমি নাদিমের জন্যই চাই। তুই দিবি না আমায়? কেন দিব না ভাইজান? এটা তো খুশির কথা। নাদিয়া আমার নাদিমের বউ হবে। আমি জানি নাদিম তোমার কাছে, নাদিয়া কখনো খারাপ থাকবে না, সব সময় ভালো থাকবে। না আম্মু, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না উনি কি কি করেছেন আমার সাথে, তাই এমন বলছো। এই যে আপনি আর নাহিদ ভাইয়ের সাথে কোনো তফাৎ নেই, দুইজনের একজনেরও। আপনি এতদিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ আমার মাথার উপরে ছাদ ছিল না তখন। এখনও নেই, কিন্তু আজ আমি একা নই, আমার মাও আমার সাথে আছে। কে বলেছে তোর মাথার উপর ছাদ নেই? এই তো বলে একটা কাগজ এগিয়ে দিলেন আমার দিকে। কাগজ হাতে নিয়ে রীতিমতো শকড আমি। এটা তো আমাদের সকল প্রপার্টির কাগজ, কিন্তু এটা আমার নামে হলো কি করে? এসব তো ওরা নিজের নামে করে নিয়েছিল। প্রশ্নবিদ্ধ চোখে ওনার দিকে তাকিয়ে আছি আমি। কি বিশ্বাস হচ্ছে না? হওয়ার কথাও না। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যা নয় তাই বলেছে, কিন্তু তার পেছনে সব কারণ তো জানিস। বিশ্বাস কর নাদিয়া, এই দিনের ঘটনার আগে তোকে নিয়ে কখনো অন্য কিছু ভাবিনি আমি, কিন্তু ওই দিনের পরে মন আমাকে তোকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। আর তোর করা অপমানগুলো ফেরত দেওয়ার জন্যই নিজের মনের অনিচ্ছা সত্ত্বেও তোকে অপমান করে নিজের অপমানের জ্বালা মেটাতাম। ওই দিন শুধুমাত্র তোর বিয়ে ভাঙার জন্য একটা নাটক করেছিলাম, আর কিছু নয়। যদি এটা না করতাম তাহলে তোর বিয়ে ওই ছেলেটার সাথে হয়ে যেত, যেটা মানতে পারতাম না আমি। এই নাদিয়া, আমাকে ক্ষমা করে দিয়ে না প্লিজ। আমি যা করেছে ভুল করেছে, প্লিজ সবকিছু ভুলে আমায় মেনে নে। সরি মিস্টার নাদিম, সেই দিনগুলো এখনও ভুলিনি আমি। সব কিছু মনে আছে আমার। আজ আমার প্রপার্টি ফিরে দিয়েছেন বলে সব ভুলে যাব এমন নয়। নাদিয়া, তুই আমার কথাটা শোন। আমি জানি নাদিম তোর সাথে কি কি করেছে। ও সবটা বলেছে আমায়। এখন নিজের করা কাজের জন্য অনুতপ্ত। তাই বলছি, আমি নাদিমের জন্যই তোর মা বেঁচে আছে। আগে কি করেছে না করেছে তা নিয়ে ভাবিস না, কারণ তুইও তো জানিস নাহিদের জন্য কতটা কষ্ট সহ্য করেছে ও। সকলের কত কথা, কত অপমান সহ্য করেছে। তাই আমার মনে হয় ওকে একটা সুযোগ দেওয়া উচিত। আই এম সরি আম্মু, এটা কোনো খেলা নয় যে আরেকবার সুযোগ দিব। এটা আমার সারা জীবনের ব্যাপার, তাই ভুল মানুষকে ভুল করে সুযোগ দিতে চাই না। বাদ দাও ফুপি, তুই ক্ষমা করবি না তো আমায়? বিয়ে করবি না, ঠিক আছে থাক, তুই তোর জেদ নিয়ে চলে যাচ্ছে। আর কখনো তোকে জ্বালাতন করবো না। আজকের পর তোর সামনে কোনোদিন আসবো না। তুই যখন আমাকে চাস না তখন বেঁচে থেকে কি লাভ আমার? বলে কোথা থেকে যেন একটা ছুরি নিয়ে হাতে শিরা বরাবর ধরলেন উনি। ওনার এমন কাণ্ডে উপস্থিত সকলেই অবাক। আমিও যে কম অবাক হইনি তা নয়, উনি এরকম পাগলামি করবেন ভাবতেও পারিনি আমি। এখন কি হবে? কি করে ওনাকে বাঁচাবো আমি? নাদিয়া, তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে এখানে নিজেকে শেষ করে দেবো আমি। নো চয়েস ইজ ইয়ার্স। তুই কি চাস, আমার মৃত্যু নাকি আমার ভালোবাসা? নাদিয়া, এখনো চুপ করে থাকবি তুই? আজ যদি তোর জন্য নাদিম নিজেকে শেষ করে দেয়, তাহলে পারবি তো নিজেকে ক্ষমা করতে? নাদিয়া, তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি। আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক অন্যায় করেছি, জানি তার ক্ষমা হয় না, তবুও আমায় ক্ষমা করে দাও।
আমার করা ভুলের শাস্তি আমার নাদিমকে দিও না। এক ছেলেকে জেলে পাঠিয়েছো, এখন আরেক ছেলেকে আমার কোল থেকে নিয়ে গেলে বাঁচবো না, আমি মরে যাব। তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলেটাকে ক্ষমা করে দাও, আর এই বিয়েতে প্লিজ রাজি হয়ে যাও তুমি। হ্যাঁ নাদিয়া, তুমি ওকে ক্ষমা করে দাও। এখনো চুপ করে দাঁড়িয়ে আছি আমিও যে চাই না ওনার মৃত্যুর কারণ। বড্ড ভালোবেসে ফেলেছি যে ওনাকে, আর ভালোবাসা মানুষের মৃত্যু কারোই কাম্য নয়। কিন্তু এইভাবে ওনাকে ছেড়ে দাও কি ঠিক হবে আমার? তুই বিয়ে করবি না তো আমায়? ঠিক আছে, ভালো থাকিস। বলে হাত কাটতে লাগলেন উনি। না, আপনি এটা করতে পারেন না, এটা ফেলে দিন বলছি। আগে বল বিয়েতে রাজি, আর আমায় ক্ষমা করেছিস তবেই ফেলবো, নলে নয়। হ্যাঁ, আমি সব কিছুই করতে রাজি, তবু এটা ফেলে দিন প্লিজ। নে, ফেলে দিলাম। বলে ছুরিটা হাত থেকে ফেলে দিয়ে ডেভিল স্টাইল দিলেন উনি। এবার হ্যাপি, আর কাঁদিস না। আমার একদম কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন উনি, তোর ডেভিল লাভারের কিচ্ছু হয়নি, আর হবেও না। তোকে বিয়েতে রাজি করানোর এটা একটা ছোট নাটক ছিল আমার। আমি জানতাম আমার মৃত্যু তুই কখনোই মানবি না। বাবা চলো, তোমার ছেলের বিয়েটা সেরে ফেলবে। শয়তান, তোকে কি সাদে ডেভিল বলে আমি? আমাকে বোকা পেয়ে কিভাবে কার্যসিদ্ধি করে নিল টেরে পেলাম না আমি। কিছুক্ষণের মধ্যে সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হয়ে গেল আমাদের। আমাকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দিল তিতলি আপু আর মাহি। দুজনের করা ভুলগুলোর জন্য অনুতপ্ত তারা, তাই তাদের ক্ষমা করে দিয়েছি আমি। কারোই কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। বাসর ঘরে বসে ওনার জন্য অপেক্ষার প্রহর গুনছি আমি। কখন আসবেন উনি এই ঘরে? এর আগেও অনেকবার এসেছি আমি, কিন্তু এতটা ভয় লাগেনি। আজই কেন এত ভয় লাগছে জানা নেই আমার। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ দরজার আওয়াজ পেয়ে তাকালাম আমি। ডেভিল আসছে। ওনাকে দেখে বিছানা থেকে উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। তখনই উনি বলে উঠলেন, ওই কোথায় যাস? ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়ে কতক্ষণ বাঁচবি আমার থেকে? সে তো এখানে আসতেই হবে আমার কাছে। আমার একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে ধরলেন উনি। এত পালাই পালাই করিস কেন? জানিস তোর এই আমার থেকে পালানোর ভাবটা টলারেট করতে পারি না আমি, খুব কষ্ট দেয় আমায়। আরেকটু বসি। আমাকে কোলে তুলে সোফায় বসালেন উনি। এখান থেকে জানলা দিয়ে চারটাকে সরাসরি দেখতে পাওয়া যায়। আমাকে বসিয়ে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলেন উনি। সরি রে নাদু, না জেনে তোকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কিছু বলে ফেলেছি, ক্ষমা করে দে আমায়। চল না, অতীত বলে দুজন নতুন করে বাঁচে। চুপচাপ ওনার বুকে মাথা রেখে ওনার শার্ট খামচে আছি আমি। হঠাৎ গলায় ঠান্ডা কিছুর অনুভব হওয়ায় চোখ খুলে মুখ উপরে তাকালাম আমি। আপনি কাঁদছেন? ওনার কান্না দেখে নিজেকে শান্ত রাখতে পারছি না আমি। আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন উনি, তাই আর শাস্তি প্রাপ্য নয় ওনার। আমার জন্য অনেক করেছেন, আজ ওনার জন্যই আমার মাকে ফিরে পেয়েছি, সব সম্পত্তি পেয়েছি। আমার কষ্টের কারণ উনি হলো, আবার হাসির কারণ হয়েও দাঁড়িয়েছেন উনি। দু হাত দিয়ে ওনার চোখ মুছিয়ে, প্লিজ কাঁদবেন না। কাঁদতে দে নাদু, তোকে এত কষ্ট দেওয়ার ফল আজ একটু কেঁদে হালকা হতে চাই আমি। না, আর কাঁদবেন না আপনি। ঠিক আছে, কাঁদবো না। ক্ষমা করেছি। তাহলে বল ভালোবাসিস? শখ কত, বলবো না। বলবি না তো? না। ঠিক আছে। বলে আমাকে কোলে তুলে নিলেন উনি। এবার বল, বলবি নাকি ফেলে দেব? না, বলবো না। আর আমি জানি আপনার প্রাণ থাকতে আমায় ফেলবেন না, ভরসা আছে। এতটা ভরসা করিস আমায়? ঠিক আছে, এভাবে না হলে অন্যভাবে তো হবে। তুই যে এই ডেভিল লাভারকে খেপিয়েছিস না দু, এবার বুঝবি। আমাকে বিছানায় ফেলে আমার দিকে এগিয়ে এলেন উনি। গলায় স্লাইড করতে করতে কামড় বসিয়ে দিলেন উনি। আহ করে উঠতেই বলে উঠলেন, বল ভালোবাসি। না, বলবো না। ওকে। ক্রমাগত কামড় দিয়ে চলেছেন উনি, আর সহ্য হচ্ছে না আমার, তাই মুখ ফুসকে বেরিয়ে এলো, ভালোবাসি। এটা শুনেই থামলেন উনি। কপালে চুমু এঁকে বুকে নিয়ে শটান হয়ে শুয়ে পড়লেন। এত দেরি কেন করলে? আর আগে বললে তো কিছু হতো না। আপনি মানুষ নন, আস্ত ডেবিল একটা। বলেই ওনার বুকে এলো কথারই ঘুষি মারতে লাগলাম আমি। মার, যত ইচ্ছে আমার, তোর হাতে মরে যে শান্তি আমার। ওনার মুখ চেপে ধরে একদম না বলে কেঁদে উঠলাম আমি। বোকামে আবার কাঁদে, তোকে রেখে মরতে চাই না আমি। এবার কান্না থামা না। রাত তো চলে যাচ্ছে, তোর আমার জীবনের এক নতুন ভোর হবে আগামীকাল। সব নতুন করে শুরু করব আমরা। পেছনের সবকিছু ভুলে আগামীর পথে পা রাখবো। যেখানে হাঁটবো দুজনে, থাকবো কাছাকাছি।
তুই থাকবি তো তোর ডেভিল লাভারের পাশাপাশি। আজীবন থাকবো মিস্টার ডেভিল। আমাকে জড়িয়ে নিয়ে আবারও ঘাড়ে কামড় বসিয়ালেন উনি। আহ, এটা কি ধরনের অসভ্যতা? ওরে পাগলি, এটা অসভ্যতা নয়, এটা তো ডেভিল লাভারের ভালোবাসা। এরকম শত অত্যাচার সহ্য করতে হবে তোর, বিকজ ইউ আর মাই ডেভিল লাভার বলেই হেসে উঠলাম দুজনে।